সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৪৯তম বিসিএস এর বিষয়ভিত্তিক অংশ কৃষি বিজ্ঞানের ষষ্ঠ ক্লাস। আমি আপনাদের সাথে আছি ধীমান অধিকারী। আমি ৪০তম বিসিএস এর একজন কর্মকর্তা। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানবো: প্লান্ট জেনেটিক রিসোর্স, ২ নম্বরে আছে ক্রপ ইমপ্রুভমেন্ট। ক্রপ ইমপ্রুভমেন্ট করার জন্য প্রয়োজন পড়ে ইন্ট্রোডাকশন, সিলেকশন, হাইব্রিডাইজেশন অ্যান্ড মিউটেশন, অ্যান্ড অ্যাট লাস্ট সিড সার্টিফিকেশন অ্যান্ড ভ্যারাইটি রিলিজ। প্রথমে আমরা দেখি যে প্লান্ট জেনেটিক রিসোর্সেস এই বিষয়টা কি। যে প্লান্ট জেনেটিক রিসোর্স ডিলস উইথ জার্মপ্লাজম অফ এ গিভেন স্পেসিস। জার্মপ্লাজম হচ্ছে একটা জায়গা যেখানে প্লান্টের বিভিন্ন যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে সংগ্রহ করা হয়। যেমন দেখেন যে বোটানিক্যাল যে গার্ডেন গুলো আছে, বোটানিক্যাল গার্ডেন, এই বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এখানে বিভিন্ন বিলুপ্ত প্রায় যে উদ্ভিদগুলো আছে সেগুলোর বিভিন্ন স্পেসিস এখানে সংগ্রহ করে রাখা হয়। বোটানিক্যাল গার্ডেন হচ্ছে একটা জার্মপ্লাজম। আমাদের পরের পয়েন্ট আছে যে এই যে প্লান্ট জেনেটিক রিসোর্সেস এটা প্রোভাইড করে জেনেটিক্স ভেরিয়েশন ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ প্লান্ট স্পেসিস। সবসময় মনে রাখবেন যে আমাদের এই প্লান্ট ব্রিডিং এর জন্য বা জেনেটিক্সে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে ভেরিয়েশন। এই জন্য বলা হয় যে ডাইভার্সিফাই ইজ দ্য বিউটি। আমাদের জেনেটিক্সে এই কথাটা খুব বলা হয় যে ডাইভার্সিফাই ইজ দ্য বিউটি, কারণ আপনার যত বেশি ভেরিয়েশন থাকবে, যত বেশি ডাইভার্সিফিকেশন থাকবে, আপনার যে পরবর্তী এখান থেকে যে যেগুলো তৈরি করা হবে সেগুলো আরো অনেক বেশি হচ্ছে সুন্দর এবং হচ্ছে ইমপ্রুভ কোয়ালিটির হবে। পরের পয়েন্ট আছে যে ইনক্লুড ট্রেডিশনাল ভ্যারাইটিস। এই যে পি মানে প্লান্ট জেনেটিক রিসোর্সেস, এটা এখন সংক্ষেপে বলে হচ্ছে পিজিআর। এই পিজিআরটার মধ্যে কি কি আছে সেখানে আছে দেখেন বিভিন্ন ধরনের ল্যান্ড রেসেস। ল্যান্ড রেসেস মানে যে ফসলের জাতগুলো অনেক বছর ধরে চাষ করা হচ্ছে সেগুলোকে বলা হয় ল্যান্ড রেসেস। সেখানে আছে মডার্ন কার্টিভার্স, wild relatives of crops, breeding line, and other plant species that carry useful traits such as resistance to pest, disease, drought, salinity, etc. ট্রেট মানে হচ্ছে বিভিন্ন ধরনের গুণ বা বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের গুণ বা বৈশিষ্ট্য। তাহলে এইটা একটু আপনারা ভালো করে জানবেন যে পিজিআর এর মধ্যে কোন বিষয়গুলো আছে। বিভিন্ন ল্যান্ড রেসেস আছে, মডার্ন কাল্টিভার্সে ওয়াইল্ড রিলেটিভস, তারপর হচ্ছে ব্রিডিং লাইন এন্ড আদার প্লান্ট স্পেসিস আছে। দেন আছে কি জিন ব্যাংক। জিন ব্যাংকটা হচ্ছে প্লান্ট জেনেটিক রিসোর্স হিসেবে কাজ করে, কারণ এখানে বিভিন্ন ধরনের যে জিন সেগুলোকে রিজার্ভ করে রাখা হয় এবং পরবর্তীতে ব্রিডিং এর জন্য বা ক্রপের কোনো ইমপ্রুভ ভ্যারাইটি রিলিজ করার জন্য এই জিন ব্যাংক থেকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সংগ্রহ করা হয়ে থাকে। তাহলে জিন ব্যাংক অফ প্লান্টস দ্যাট প্রোভাইড দ্য র মেটেরিয়াল ফর ক্রপ ইমপ্রুভমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন। তাহলে এই যে চারটা পয়েন্ট দিলাম, এই চারটা পয়েন্টে আমরা মোটামুটি হচ্ছে প্লান্ট জেনেটিক রিসোর্স বিষয়টি কি সেটা একটু জানলাম। এরপর আসছে যে ডিফারেন্ট টাইপস অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস। তাহলে দেখেন আমরা যখন কোনো একটা ভ্যারাইটি ইমপ্রুভ করতে চাই বা নতুন কোনো ভ্যারাইটি তৈরি করতে চাই, তখন আমরা কি করি, আমরা সবসময় যে জিনিসটা করি যে আমরা হচ্ছে যে ভ্যারাইটিটা অনেক দিন ধরে টিকে আছে, যেখানে আমার বিভিন্ন ধরনের পেস্ট কম পরিমাণ আক্রমণ করে, সেইগুলোকে আমরা হচ্ছে ব্যবহার করি। যেমন আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, আপনি দেখা যাচ্ছে যে আমরা যে আম খেয়ে যখন ফেলে দিই সে আটি থেকে যে গাছ হয় আর আপনি কলপ করে যে গাছ তৈরি করেন, এই দুইটা গাছের মধ্যে দেখা যাবে কি যেটা আটি থেকে তৈরি হয়েছে ওই গাছটার রেজিস্ট্রেশন ক্ষমতা রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক বেশি। সেখানে দেখবেন যে পোকামাকড় বা হচ্ছে যে অ্যাডভার্স যে কন্ডিশন সেগুলো সে সহ্য করতে পারে, কিন্তু যেগুলো হচ্ছে কলপের গাছ সেখানে কিন্তু খুব সহজে যে কোনো ধরনের পেস্ট সেখানে আক্রমণ করতে পারে। তো আমরা যখন এই বিভিন্ন ধরনের ক্রপ ভ্যারাইটি ইমপ্রুভ করব, তখন আমরা কি করব, ওই যে ওয়াইল্ড যে ভ্যারাইটি গুলো মানে যেগুলোর এই সহ্য ক্ষমতাটা অনেক বেশি সেগুলোকে ব্যবহার করব। তাহলে সেরকম হচ্ছে কতগুলো যে প্লান্ট জেনেটিক রিসোর্স আছে সেগুলো হচ্ছে যে ওয়াইল্ড টেক্সচার রিলেটেড টু ক্রপ স্পেসিস। ওয়াইল্ড টেক্সচার মানে যেগুলো হচ্ছে বন্য যে প্রজাতিগুলো আছে, উইডি ফর্ম, ল্যান্ড রেসেস অর প্রিমিটিভ কাল্টিভার্স, অবসোলেট ভ্যারাইটিস। অবসোলেট ভ্যারাইটি মানে যে ভ্যারাইটি গুলো অনেক আগে ছিল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ভ্যারাইটি গুলো। ব্রিডিং লাইন উইথ পার্টিকুলার জিনস, pre-breeding materials, advanced cultivar, parents of hybrid varieties, cytogenetic stock, mutants, and DNA libraries in vitro. আমরা এই যে 11টা যে বিভিন্ন ধরনের প্লান্ট জেনেটিক রিসোর্স আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমরা বিস্তারিত জানবো। তো দেখেন প্রথমে হচ্ছে যে ওয়াইল্ড টেক্সচার রিলেটেড টু ক্রপ স্পেসিস। এটার কথা হচ্ছে যে ফসল উদ্ভিদের বন্য আত্মীয়। তার মানে দেখেন আমরা একেবারে প্রথম লেকচারে একটা কথা বলেছিলাম যে ধানের 25টা স্পেসিস আছে। ধানের 25টা স্পেসিস আছে, এর মধ্যে হচ্ছে দুইটা স্পেসিস আমরা কাল্টিভেশন করি
আর যে 23টা, এই 23টা ছিল হচ্ছে ওয়াইল্ড স্পেসিস। এই ওয়াইল্ড স্পেসিসটাকে বলা হচ্ছে ওয়াইল্ড টেক্সা রিলেটেড টু ক্রপ স্পেসিস। তো এখানে হচ্ছে দেখেন যে গ্রোন আন্ডার নিউট্রাল ন্যাচারাল কন্ডিশন, তার মানে এই যে স্পেসিস গুলো এরা একেবারে হচ্ছে প্রাকৃতিক ভাবেই সেখানে হচ্ছে জন্মায়। ওয়াইল্ড স্পেসিস আর ডিরেক্ট অর ইনডিরেক্ট প্রোজেনেটরস অফ অল ডোমেস্টিকেটেড স্পেসিস। প্রোজেনেটরস মানে হচ্ছে যে তার যে মূল, মানে তার যে পিতামাতা, সেটা হচ্ছে তার প্রোজেনেটরস। তাইলে তার যে সন্তান আছে এরা হচ্ছে কি সরাসরি ওই প্রোজেনেটরের উপরেই, মানে প্রোজেনেটর থেকে হচ্ছে তারা উৎপন্ন হয়েছে। তাহলে ওয়াইল্ড স্পেসিস আর ডিরেক্ট অর ইনডিরেক্ট প্রোজেনেটরস অফ অল দ্য ডোমেস্টিক স্পেসিস, মানে আমরা যে ফসলগুলো বর্তমানে চাষ করছি এরা সবাই হচ্ছে তাদের কোনো না কোনো প্রোজেনেটর থেকেই এখানে হচ্ছে উৎপন্ন হয়ে আসছে। 3 নম্বর বলছে অ্যাডপ্ট স্ট্রেস কন্ডিশন অ্যান্ড রেজিস্ট্যান্স টু পেস্ট অ্যান্ড ডিজিজেস। তার মানে এই যে ওয়াইল্ড যে স্পেসিস গুলো আছে এরা বিভিন্ন ধরনের পেস্ট এবং হচ্ছে ডিজিজের প্রতি তারা হচ্ছে রেজিস্ট্যান্স। এই জন্য আমরা কোনো ক্রপ ইমপ্রুভ করার জন্য বা কোনো নতুন ভ্যারাইটি তৈরি করার জন্য আমরা এই ওয়াইল্ড টেক্সচার গুলো ব্যবহার করতে পারি। 2 নম্বর আছে যে ল্যান্ড রেসেস অর প্রিমিটিভ কাল্টিভার্স। ল্যান্ড রেসেস মানে হচ্ছে যে অনেক বছর ধরে কোনো একটা ফসলের জাত একই রকম বৈশিষ্ট্য বজায় রেখে চাষ করে আসছে, সেটাকে আমরা বলে হচ্ছে ল্যান্ড রেসেস অথবা হচ্ছে প্রিমিটিভ কাল্টিভার্স। তো দেখেন এখানে একটা বলছে যে হেটারোজেনিয়াস জেনেটিক ডাইভার্সিটি নট ইউনিফর্ম। তাহলে এই যে ল্যান্ড রেসেস যেগুলো আছে এইগুলো হচ্ছে হেটারোজেনিয়াস। হেটারোজেনিয়াস মানে এদের যে বৈশিষ্ট্যগুলো সবগুলো হচ্ছে একই রকম না। যদি 50টা গাছ থাকে তো সবাই যে একদম একই রকম হবে এরকম না, সবার বৈশিষ্ট্যগুলো একরকম না। এই জন্য এটাকে বলা হচ্ছে হেটারোজেনিয়াস এবং এটা হচ্ছে নট ইউনিফর্ম। এবং এই যে হেটারোজেনিয়াস যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলোই আমাদের ক্রপ ইমপ্রুভমেন্টের জন্য এইগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর আছে ওয়েল অ্যাডপ্ট টু লোকাল ক্লাইমেট, সয়েল অ্যান্ড লো ইনপুট ফার্মিং। এবং এরা দেখেন খুব সহজেই আমার যে লোকাল যে ক্লাইমেট, সয়েল এবং হচ্ছে লো ইনপুট ফার্মিং, মানে আপনি যে কোনো ভাবেই তাকে যদি চাষ করেন তারা খুব সহজেই সেগুলো সেখানে হচ্ছে তারা খুব সহজে গ্রো করতে পারে। 3 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্যান্ট টু লোকাল পেস্ট অ্যান্ড ডিজিজ। বিভিন্ন ধরনের পেস্ট ডিজিজের উপরে তারা রেজিস্ট্যান্ট এবং ইল্ড ইজ লোয়ার দ্যান মডার্ন কাল্টিভার্স। মানে মডার্ন যে কাল্টিভার গুলো আছে তার থেকে ইল্ডটা হচ্ছে লোয়ার বাট স্টেবল আন্ডার স্ট্রেস কন্ডিশন। কিন্তু তারা যে কোনো স্ট্রেস কন্ডিশনে টিকে থাকতে পারে, কিন্তু তার ইল্ডটা কম। তাহলে তারা যে হচ্ছে যে স্ট্রেস কন্ডিশনে টিকে থাকতে পারে এই জন্য মূলত আমরা এই ল্যান্ড রেসেস বা প্রিমিটিভ কাল্টিভার গুলো ব্যবহার করে থাকি। দেন আছে ব্রিডিং লাইন ইন পার্টিকুলার জিন। তাহলে আমরা যখন কোনো একটা উদ্ভিদের কোনো একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যকে আমরা সংগ্রহ করতে চাই তখন আমরা এই ব্রিডিং লাইনটা হচ্ছে ব্যবহার করি। ব্রিডিং লাইনে কি থাকে যে সেখানে আমার নির্দিষ্ট আমার যে বৈশিষ্ট্যটা দরকার সেই বৈশিষ্ট্যটা সেখানে থাকে, সেখান থেকে খুব সহজে সেই বৈশিষ্ট্যটাকে নিয়ে আসা যায়। তাহলে এখানে দেখেন জেনেটিক্যালি ফিক্সড প্লান্ট লাইন দ্যাট ক্যারি নোন জিন। তার মানে এই যে ব্রিডিং লাইন যেগুলো থাকবে সেখানে আমরা জানবো যে তার যে উদ্ভিদগুলো আছে তাদের কি কি বৈশিষ্ট্য এগুলো আমাদেরকে জানা। এজন্য বলা হচ্ছে যে জেনেটিক্যালি ফিক্সড প্লান্ট লাইন দ্যাট ক্যারি নোন জিন। সেই নোন জিনগুলো হতে পারে যে রেজিস্ট্যান্ট টু রাস্ট ডিজিজ, ড্রপনেস, হাই প্রোটিন। এইগুলো আমরা অলরেডি হচ্ছে জানবো যে এই উদ্ভিদগুলোর কি কি বৈশিষ্ট্যটা আছে এবং আমার কোন বৈশিষ্ট্যটা দরকার। ডেভেলপ থ্রু সিলেকশন, হাইব্রিডাইজেশন অর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং এই যে ব্রিডিং লাইন, এই ব্রিডিং লাইনটা তৈরি করা হয় কিসের মাধ্যমে? সিলেকশন, হাইব্রিডাইজেশন অর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই সিলেকশন, হাইব্রিডাইজেশন এগুলো আমাদের কিন্তু আজকে বিস্তারিত আছে আর ক্লাসের মধ্যে। দেন হচ্ছে জেনারেলি এগুলো হোমোজাইগাস। হোমোজাইগাস মানে একই রকম। দেখেন আগেরটা ছিল কি হেটারোজাইগাস, এবং ওরা হচ্ছে একই রকম ছিল না, কিন্তু এই যে ব্রিডিং লাইন যখন তৈরি করবো আমরা কিন্তু জানি যে কোনটার কোন বৈশিষ্ট্য, এজন্য এরা সবাই হচ্ছে হোমোজাইগাস এন্ড স্টেবল ইন পারফরম্যান্স। তাহলে দেখেন ব্রিডিং লাইনটা হচ্ছে হোমোজাইগাস এবং এরা হচ্ছে স্টেবল ইন পারফরম্যান্স। মানে আপনি যদি একে 20 বছর ধরেও এইটাকে হচ্ছে ব্যবহার করেন তাহলেও তার বৈশিষ্ট্যটা ওখানে অক্ষত অবস্থায় থাকে। সার্ভ অ্যাজ র ম্যাটেরিয়াল ফর ব্রিডার্স টু ক্রিয়েট দ্য নিউ কাল্টিভার্স। এবং এটা হচ্ছে কি হিসেবে ব্যবহার করা হয়? র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করে। কারা ব্যবহার করে? ব্রিডার্স, এবং হচ্ছে ব্রিডাররা ব্যবহার করে নতুন কোনো কাল্টিভার তৈরি করার জন্য। তারপর হচ্ছে অ্যাডভান্স কাল্টিভার। অ্যাডভান্স কাল্টিভার মানে এগুলো দেখেন যে এগুলো কিন্তু ইউনিফর্ম, এগুলো হচ্ছে ইউনিফর্ম, মানে এগুলো হচ্ছে হোমোজাইগাস, জেনেটিক্যালি মোর স্টেবল অ্যান্ড হোমোজাইগাস দেন ল্যান্ড রেসেস। তাহলে ল্যান্ড রেসেস থেকে ওরা হচ্ছে বেশি স্টেবল এবং এরা হচ্ছে হোমোজাইগাস। দেন হাইলি ইল্ডিং কম্পেয়ার টু দ্য প্রিমিটিভ কাল্টিভার্স। এবং এগুলো হচ্ছে ওই যে ল্যান্ড রেসেস বা প্রিমিটিভ যে কাল্টিভার্স তার থেকে এদের ইল্ড হচ্ছে অনেক বেশি এবং ইউজুয়ালি রিলিজড বাই রিসার্চ ইনস্টিটিউশন
আফটার মাল্টি লোকেশন ট্রায়াল। তার মানে এই যে অ্যাডভান্স যে কাল্টিভার গুলো আছে এগুলো বিভিন্ন ধরনের রিসার্চ ইনস্টিটিউশন থেকে এইগুলোকে হচ্ছে রিলিজ করা হয়। তো আমরা একটু সহজে মনে রাখতে পারি যে অ্যাডভান্স কাল্টিভার গুলো কি, যে মডার্ন সাইন্টিফিক্যালি ব্রিড হাই পারফরম্যান্স ক্রপ ভ্যারাইটিস রিলিজড ফর ফার্মার্স। ফার্মার্সের জন্য, ওদের চাষ করার জন্য বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন যেগুলোকে রিলিজ করে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কাল্টিভার। দেন হচ্ছে ডিএনএ লাইব্রেরিজ ইন ভিট্রো। দেখেন ইন ভিট্রো, ভিট্রো মানে হচ্ছে গ্লাস, হ্যাঁ, তার মানে হচ্ছে ইনভিট্রো মানে কি, যে আলাদা করে গ্লাসের মধ্যে যদি আমি কোনো কিছুকে সংগ্রহ করি বা রিজার্ভ করি তাহলে সেটাকে বলা হচ্ছে ডিএনএ লাইব্রেরি। তাহলে ডিএনএ গুলোকে আমরা হচ্ছে আলাদা করে যদি কোথাও সংরক্ষণ করি তাহলে সেটাকে বলা হয় ডিএনএ লাইব্রেরিজ ইন ভিট্রো। তাহলে দেখেন আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড কালেকশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস maintained in host or vector systems for the research and biotechnology। তার মানে এখানে বলছে যে আমাদের যে ডিএনএ গুলো আছে আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড ডিএনএ, এগুলোকে আমরা কালেকশন করে এর বিভিন্ন হোস্ট বা ভেক্টরের মাধ্যমে আমরা এটাকে সংগ্রহ করে রাখতে পারি বা রিজার্ভ করে রাখতে পারি আমাদের রিসার্চ বা বায়োটেকনোলজির জন্য। পরে কথা বলছে ডান আউটসাইড অফ দ্য বডি অর ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং এটা হচ্ছে কোথায় রাখা হয়, আউটসাইড অফ দ্য বডি, বডির বাইরে, অর হচ্ছে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টের, ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং হচ্ছে বডির বাইরে হচ্ছে এটাকে রাখার জন্য। আমি বললাম কি যে ইন ভিট্রো মানে কি গ্লাস আলাদা করে যদি কোথাও সংরক্ষণ করে রাখতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে ডিএনএ লাইব্রেরিজ ইন ভিট্রো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টাইপ ছিল, পিজিআর এগুলো বিভিন্ন টাইপস। এখন হচ্ছে কনজারভেশন অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস। এখন আমরা এগুলোকে কিভাবে কনজার্ভ করে রাখতে পারি, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে যে দেখেন প্রোটেক্টিং এন্ড মেইনটেইনিং দ্য জেনেটিক ডাইভার্সিটি অফ প্লান্টস ফর প্রেজেন্ট এন্ড ফিউচার ইউজ। তাহলে বর্তমানে এবং ভবিষ্যতে এটাকে ব্যবহার করার জন্য এই প্লান্ট জেনেটিক রিসোর্স গুলোকে প্রোটেক্ট করা এবং মেইনটেইনিং করাটাকে বলা হচ্ছে কনজারভেশন অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস। এখন এই যে প্লান্ট জেনেটিক রিসোর্স এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, দেখেন এর মূল কথা হচ্ছে যে আমরা যদি কোনো ক্রপ ইমপ্রুভ করতে চাই তাহলে আমার এটা লাগবে বিভিন্ন ধরনের ব্রিডিং পারপোজের জন্য বা বিভিন্ন উদ্ভিদের ক্রসিং করার জন্য আমার এই প্লান্ট জেনেটিক রিসোর্স গুলো প্রয়োজন হবে। আর এইগুলো আমরা কেন সংগ্রহ করে রাখবো, এগুলো সংগ্রহ করে রাখবো এই কারণে যে এইগুলো যদি আমার থাকে তাহলে আমার হাতে বিভিন্ন ধরনের এর যে হচ্ছে ডাইভার্সিফিকেশন, এই ডাইভার্সিফিকেশনটা আমার এখানে হচ্ছে থাকবে। আমার কাছে বিভিন্ন ধরনের ওয়াইল্ড রেসেস, তারপর হচ্ছে যে অনেক যে ওল্ড যে ভ্যারাইটি গুলো আছে এই সবগুলো যদি আপনার কাছে থাকে তাহলে পরবর্তীতে ক্রপ ইমপ্রুভ করার জন্য সেগুলো খুবই সহায়তা করবে। তাহলে আমরা এইখান থেকে জাস্ট মূল পয়েন্টগুলো হচ্ছে আমরা পড়বো যে কেন আমরা কনজার্ভটা করব। দেখেন প্রোভাইড জিন ফর ব্রিডিং হাই ইল্ড ডিজিজ রেজিস্ট্যান্ট এন্ড স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটিস। তাহলে এই যে যদি আপনি কোনো হাই ইল্ড ভ্যারাইটি তৈরি করতে চান, ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি করতে চান, তাহলে আপনার এই যে কনজারভেশন মানে যে জেনেটিক রিসোর্স আছে এই রিসোর্স গুলো নিয়ে এটা হচ্ছে করতে হবে। দেন হচ্ছে প্রোটেক্টস ওয়াইল্ড রিলেটিভস এন্ড রেয়ার স্পেসিস ফ্রম এক্সটিংশন। তার মানে যেগুলো যে সকল ভ্যারাইটি গুলো দেখা যাচ্ছে কি যে বর্তমানে টিকে থাকতে পারছে না, যে এনভায়রনমেন্টাল কন্ডিশন সেখানে টিকে থাকতে পারছে না, তো তাদেরকে আলাদা করে সংগ্রহটা করা হচ্ছে এই কনজারভেশন অফ প্লান্ট জেনেটিক রিসোর্স কনজার্ভের মাধ্যমে এগুলোকে সংগ্রহ করে রাখা হয়। মেইনটেইনস দ্য ইকোসিস্টেম স্টেবিলিটি এন্ড বায়োডাইভার্সিটি টু ব্লক দ্য রিডিউস দ্য জিন ইরোশন। এটা একটু মনে রাখবেন যে জিন ইরোশন মানে দিন দিন হচ্ছে দেখেন যে নতুন নতুন জিন কিন্তু তৈরি হচ্ছে এবং আগের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওই বৈশিষ্ট্যগুলো নষ্ট হওয়াকে আমরা বলছি কি জিন ইরোশন। তাহলে দেখেন আজ থেকে 100 বছর আগে যে বৈশিষ্ট্যগুলো ছিল ফসলের এখন কিন্তু অনেক ফসলের সেই বৈশিষ্ট্যগুলো নাই। তাহলে আমরা যদি সেই বৈশিষ্ট্যগুলোকে সংগ্রহ করে রাখতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে আরো অনেক ভালো ধরনের ক্রপ ভ্যারাইটি ইমপ্রুভ করতে পারবো। এনশিওর ফুড সিকিউরিটি, দেন বলছে যে টু মেক দ্য ওয়াইড জেনেটিক বেজ ইনক্রিজ দ্য ভেরিয়েবিলিটি সাস্টেইনেবিলিটি অফ দ্য এগ্রিকালচার। তাহলে এখানে মূল পয়েন্টগুলো একটু মনে রাখবেন যে আমরা যে কনজারভেশন করছি কনজারভেশনটার প্রয়োজনটা কি। দেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ কনজারভেশন অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস, এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন আর একটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। দেখেন এই দুটো খুবই সহজ। ইন সিটু মানে হচ্ছে একটা প্লান্ট ভ্যারাইটি বা একটা প্লান্ট স্পেসিস যেভাবে আছে তাকে সেই কন্ডিশনে যদি আপনি মানে কনজার্ভ করে রাখতে পারেন সেটা হচ্ছে ইন সিটু কনজারভেশন। তার মানে সে যেখানে উৎপন্ন হয় তার যে পরিবেশ সেই পরিবেশে যদি তাকে রাখা যায় সেটা হচ্ছে ইন সিটু। দেখেন কনজারভেশন অফ জার্মপ্লাজম ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট অর ইন দি এরিয়া হোয়ার ইট গ্রোস ন্যাচারালি। তার মানে হচ্ছে একটা জার্মপ্লাজম সে যেখানে হচ্ছে ন্যাচারাল ভাবেই
গড়ে উঠছে সেখানে যদি তাকে রাখা যায় তাহলে সেটা হচ্ছে ইন সিটু কনজারভেশন। এটা হচ্ছে দুই রকম হতে পারে, একটা হচ্ছে ওয়ান ফার্ম কনজারভেশন, একটা হচ্ছে ইন ন্যাচারাল হ্যাবিটেটস। মানে একটা হচ্ছে আপনি একেবারে সরাসরি যে ফার্মে তাকে রাখতে পারছেন, এবং বিভিন্ন ধরনের ল্যান্ড রেসেস অর ফার্মার মেইনটেইন যে ট্রেডিশনাল ভ্যারাইটি গুলো, এইগুলো হচ্ছে যদি আপনি সংগ্রহ করে রাখতে পারেন, যে ফার্মে সংগ্রহ করে রাখবেন, সেটা হচ্ছে ওয়ান ফার্ম। আর একটা হচ্ছে ন্যাচারাল হ্যাবিটেটস, সে প্রাকৃতিক ভাবেই যেখানে ধরুন যে আগান বাগানে যেখানে সে গড়ে উঠছে সেই জায়গাটাকে যদি আপনি কনজার্ভ করতে পারেন, সেটা হচ্ছে ন্যাচারাল হ্যাবিটেটস বা ওয়াইল্ড এরিয়া। এর সুবিধা রেখে সুবিধাটা হচ্ছে মেইনটেনেন্স, ডাইনামিক, ইভালুয়েশন এন্ড অ্যাডাপ্টেশন। তাহলে এইটাকে যদি আপনি সংগ্রহ করে রাখতে পারেন তাহলে আপনার হচ্ছে যে ইভালুয়েশন এবং হচ্ছে অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে মেইনটেইন করা যাবে। এক্সেটুটা কি, আপনি দেখা যাচ্ছে যে একজন যেখানে বাস করছে সেখান থেকে নিয়ে এসে আলাদা একটা পরিবেশে তাকে হচ্ছে আপনি সংগ্রহ করে রাখছেন, এটার নাম হচ্ছে এক্সেটু। এক্সেটু মানে হচ্ছে সে যেখানে জন্মগ্রহণ করা, মানে তার যে উপযুক্ত পরিবেশ সেখান থেকে নিয়ে এসে আর্টিফিশিয়ালি একটা পরিবেশ তৈরি করে তাকে রাখা হচ্ছে। কনজার্ভিং প্লান্টস আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট আন্ডার কন্ট্রোল কন্ডিশন। তার মানে তার যে ন্যাচারাল যে হ্যাবিটেট ছিল সেখান থেকে নিয়ে এসে তাকে একটা কন্ট্রোল কন্ডিশনে যদি আমি রাখি, সেটা নাম হচ্ছে এক্সিটু। তাহলে এক্সিটু এবং ইনসিটু দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। এখন এই সেই কন্ট্রোল কন্ডিশন হইতে পারে, দেখেন যে সিড ব্যাংক বা হচ্ছে জিন ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক, এবং হচ্ছে ইনভিট্রো। ইনভিট্রো মানে আমি বলছিলাম কি যে হচ্ছে আলাদাভাবে তাকে সংগ্রহ করে, ভিট্রো মানে বলছে হচ্ছে কাজ, ইনভিট্রো মানে আলাদাভাবে যদি আপনি তাকে সংগ্রহ করতে পারেন, সেটা হচ্ছে কি টিস্যু কালচারের মাধ্যমে যদি আপনি বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় যে স্পেসিস গুলো আছে সেগুলোকে যদি সংগ্রহ করে রাখতে পারেন, সেটা হচ্ছে ইনভিট্রো বা টিস্যু কালচার। এরপর হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, তার মানে তাপমাত্রার মাধ্যমে তাপমাত্রা কম বা বেশি করে যদি আপনি স্পেসিস গুলোকে সংগ্রহ করতে পারেন। এট লাস্ট হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে, বোটানিক্যাল গার্ডেন মানে কিন্তু হচ্ছে জার্ম প্লাজম। জার্ম প্লাজমের মাধ্যমে আপনি হচ্ছে এইগুলোকে কনজার্ভ করে রাখতে পারেন। তাহলে এই যে পয়েন্টগুলো আমি দিয়েছি, এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবেন যে এক্সটেটিভ কনজারভেশনের জন্য আমরা কি কি ভাবে সেগুলোকে কনজার্ভ করে রাখতে পারি। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস। এখন এই প্লান্ট জেনেটিক রিসোর্স গুলোকে আমরা কিভাবে হচ্ছে ম্যানেজ করতে পারি, দেখেন এখানে হচ্ছে পাঁচটা পয়েন্ট আছে। একটা হচ্ছে এক্সপ্লোরেশন এন্ড কালেকশন। তার মানে প্রথমে হচ্ছে প্লান্ট জেনেটিক রিসোর্স গুলো আপনি যেখানেই পান না কেন সেটাকে আগে সংগ্রহ করে নিয়ে আসতে হবে, সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে দুই নাম্বার আছে কি কনজারভেশন, তাহলে আপনি কালেকশন করবেন, করার পরে সেটাকে কনজার্ভ করবেন। দেন তিন নাম্বার আছে কি ক্যারেক্টারাইজেশন এন্ড ইভালুয়েশন, এবং আপনি যেটাকে কনজার্ভ করছেন এবং ওর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলোকে আপনাকে ইভালুয়েট করতে হবে, যে কোনটার কোন কি বৈশিষ্ট্য আছে। ডকুমেন্টেশন মানে মূলত হচ্ছে রেকর্ড গুলো রাখা, রেকর্ড রাখা, হ্যাঁ ডকুমেন্টেশন মানে হচ্ছে রেকর্ড রাখা। আর এট লাস্ট হচ্ছে এটা কি ইউটিলাইজেশন, মানে আপনার যখন কোনো কাজে লাগবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তাহলে পাঁচটা পয়েন্ট হচ্ছে কালেকশন, কনজারভেশন, এরপর হচ্ছে ক্যারেক্টারাইজেশন এন্ড ইভালুয়েশন, দেন হচ্ছে ডকুমেন্টেশন এন্ড ইউটিলাইজেশন। তাহলে এই পাঁচটা পয়েন্ট মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে এই যে প্লান্ট জেনেটিক রিসোর্সের অংশ নয় কোনটি, মানে ম্যানেজমেন্ট অফ প্লান্ট জেনেটিক রিসোর্সের অংশ কোনটি নয়, তাহলে আমাদের কিন্তু এই পাঁচটা হচ্ছে জানতে হবে। এখন এইগুলো সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত লিখেছি যে এক্সপ্লোরেশন এন্ড কালেকশন এই বিষয়টা কি, কনজারভেশন এইগুলো কি, তো এইগুলো হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন। জাস্ট আমি একটু হচ্ছে দেখে যাচ্ছি, একবার একটু রিডিং পড়ে যাচ্ছি। দেখেন যে এক্সপ্লোরেশন এন্ড কালেকশন হচ্ছে সার্চিং এন্ড গ্যাদারিং দ্য প্লান্ট জেনেটিক ডাইভার্সিটি ফ্রম ন্যাচারাল হ্যাবিট্যাটস, ফার্মার্স ফিল্ড, ফরেস্ট অর লোকাল মার্কেট। তাহলে এই যে জায়গাগুলো আছে এইখান থেকে আপনি এই পিজিআর গুলোকে কালেক্ট করে নিয়ে আসবেন। টু কালেক্ট ল্যান্ড রেসেস, ওয়াইল্ড রিলেটিভস, রেয়ার অ্যান্ড ইনডেঞ্জার্ড স্পিসিস। এখন কোনগুলো কালেক্ট করব, বিভিন্ন যে ল্যান্ড রেসেস গুলো আছে, বিভিন্ন যে ওয়াইল্ড রিলেটিভ গুলো আছে, এবং রেয়ার এবং ইনডেঞ্জার যে স্পিসিস গুলো আছে সেইগুলোকে আমরা সংগ্রহ করব। জিওগ্রাফিক্যাল রেঞ্জ, ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন এন্ড জেনেটিক ভেরিয়েবিলিটি, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে যে এক এক এলাকায় এক এক ধরনের উদ্ভিদ কিন্তু ভালো জন্মে, তাহলে কোন এলাকায় কোনটা ভালো জন্মাচ্ছে সেইগুলো আমাদের সংগ্রহ করে নিয়ে আসতে হবে। যেমন এখানে আমরা একটা দেখা যাচ্ছে যে ধানের একটা ওয়াইল্ড যে ভ্যারাইটি সেটার নাম হচ্ছে নিভারা। এই নিভারা ভ্যারাইটি থেকেই কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের যে কাল্টিভেটেড যে রাইস ভ্যারাইটি গুলো ইমপ্রুভ করা হচ্ছে এই ভ্যারাইটি থেকে, কারণ এরা যে কোনো কন্ডিশনে কিন্তু টিকে থাকতে পারে। তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ এখানে কম হয়, এই জন্য আমরা কি করব, যে ওই পেস্টের আক্রমণ কম হচ্ছে এই গুণটা তো তোর আছে, এখন ওর ভিতরে হাই ইল্ডিং একটা কোনো একটা বৈশিষ্ট্য যদি আমরা ইনপুট করতে পারি তাহলে ওইটা কিন্তু আমার নতুন একটা ইমপ্রুভ ভ্যারাইটি হিসেবে কাজ করবে। দেন হচ্ছে কনজারভেশন, কনজারভেশনটা আমরা একটু আগেই তো দেখে আসলাম, সেটাই যে প্রিজার্ভিং দ্য জেনেটিক ডাইভার্সিটি ফর দ্য ফিউচার ইউজ। দেন হচ্ছে ক্যারেক্টারাইজেশন ইভালুয়েশন, মানে এর কি কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা
দেখবো আর কি, সেগুলো দেখে তার একটা ডাটাটা রাখতে হবে। দেখেন, ক্যারেক্টারাইজেশন ইজ দ্য রেকর্ডিং মরফোলজিক্যাল অ্যান্ড ইজিলি ভিজিবল ট্রেট। মরফোলজিক্যাল মানে হচ্ছে এর যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো যেগুলো বাইরে থেকে খুব সহজে হচ্ছে দেখা যায়, সেটা হচ্ছে মরফোলজিক্যাল। এবং এর যে বৈশিষ্ট্য, আমরা হচ্ছে যে ফ্লোরাল মরফোলজি পড়েছিলাম, যে একটা বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো মূলত আমরা এখানে দেখব। তারপর হচ্ছে ইভালুয়েশন টেস্টিং ফর ইউজফুল ট্রেটস, এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে বিভিন্নভাবে টেস্ট করে ওইটাকে হচ্ছে কনজার্ভ করে রাখবো। দেন হচ্ছে ডকুমেন্টেশনের মূল কথা হচ্ছে রেকর্ডিং অ্যান্ড স্টোরিং। আর ইউটিলাইজেশন পরবর্তীতে যখন আমার কোনো ব্রিডিং এর কাজে বা ক্রসিং এর কাজে বা ক্রপ ভ্যারাইটি ইমপ্রুভের কাজে যদি প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকে সেই ভ্যারাইটি বা সেই ল্যান্ড রেসেস গুলো আমরা হচ্ছে ইউজ করব। দেন আছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস। বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন আছে যারা হচ্ছে এই যে প্লান্টের যে বিভিন্ন যে জেনেটিক যে রিসোর্স গুলো আছে এগুলো তারা সংগ্রহ করে রাখে। সেরকম একটা জায়গা হচ্ছে দেখেন ইরি। ইরিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইরিটা আমরা জানি যে এটা একটা আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান, কিন্তু মূলত এরা কিন্তু বিভিন্ন ধরনের যে প্রিমিটিভ যে রাইস ভ্যারাইটি গুলো আছে সেগুলোকে এখানে সংগ্রহ করে রাখে। এটা কোথায়? ইরিটা ফিলিপাইনে আমরা জানি। ICARDA মানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচার রিসার্চ ইন ড্রাই এরিয়া। ড্রাই এরিয়ার ক্ষেত্রে যে রিসার্চ করা হয় সেটা কোথায় অবস্থিত? মরক্কো, লেবাননে আছে। এরা হচ্ছে আমার এই প্লান্ট জেনেটিক রিসোর্স গুলোকে সংগ্রহ করে রাখে। তো এরকম এখানে দেখেন কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে এবং এগুলো কোথায় অবস্থিত এবং তারা কি নিয়ে কাজ করে, মানে কোন ধরনের ল্যান্ড রেসেস গুলো সংগ্রহ করে রাখে সেটা এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এখানে আমাদের দুইটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ইন সিটু কনজারভেশন ফর প্লান্ট জেনেটিক রিসোর্সেস। তাহলে বলেন তো ইন সিটু কনজারভেশনটা কি ছিল? যে তার যে হ্যাবিটেট, প্রকৃত যে হ্যাবিটেট সেইখানে যদি তাকে রাখা হয় সেটা হচ্ছে ইন সিটু। তাহলে দেখেন এখন আছে কি জিন ব্যাংক, ডিএনএ ব্যাংক, ন্যাশনাল পার্ক, সিড স্টোরেজ। এখন দেখেন তো জিন ব্যাংক মানে তো আলাদাভাবেই সংগ্রহ করা হচ্ছে, ডিএনএ ব্যাংক মানে সেটা যে ন্যাশনাল পার্ক যেটা মানে এইখানে হচ্ছে তার মূলত হ্যাবিটেট, এইখানে যদি সে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠে সেটাই হচ্ছে তার ইন সিটু কনজারভেশন। মানে ন্যাশনাল পার্কটা হচ্ছে ইন সিটু কনজারভেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর স্টেপ ইন দ্য ম্যানেজমেন্ট অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস। এইখানে বলা হয়েছে যে কোনটা প্লান্ট জেনেটিক রিসোর্সের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ। এখন বলেন এক্সপ্লোরেশন এন্ড কালেকশন, কনজারভেশন, ক্যারেক্টারাইজেশন এন্ড ইভালুয়েশন, অল অফ দেম। তাহলে কোনটা হবে? অবশ্যই অল অফ দেম। আমরা পাঁচটা পড়ছিলাম, তার তিনটা এখানে আছে। আচ্ছা, এরপরে যে টপিকসটা আসছে সেটা হচ্ছে যে ক্রপ ইমপ্রুভমেন্টের জন্য আমাদের যেটা দরকার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পর আমার লাগে হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপর লাগে হচ্ছে সিলেকশন। হ্যাঁ, এরপর হচ্ছে সিলেকশন, সিলেকশনের পর হচ্ছে হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনের পর হচ্ছে মিউটেশন। এই যে বিভিন্ন ধাপে মানে ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা বিভিন্ন ক্রপ ভ্যারাইটিটাকে ইমপ্রুভ করতে পারি, সিলেকশনের মাধ্যমে করতে পারি, হাইব্রিডাইজেশনের মাধ্যমে করতে পারি, মিউটেশনের মাধ্যমে করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিভাবে ক্রপ ভ্যারাইটি গুলোকে ইমপ্রুভ করতে পারি সেটা হচ্ছে জানবো। দেখেন এখানে যে যে টপিকস গুলো আছে এইগুলো যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে এর সুবিধা অসুবিধা কি কাজে লাগে এটা অনেকগুলো কিন্তু মানে গেস করা যায় যে আমার উত্তরটা কি হতে পারে। এজন্য আগে চেষ্টা করবেন যে এই বিষয়গুলো হচ্ছে একটু বুঝে যাওয়ার। এজন্য ক্লাসটা একটু আহ, মানে বড় হইলে আপনারা একটু দেখবেন শেষ পর্যন্ত, তাহলে মূল বিষয়গুলো বুঝতে পারবেন। এরপরে আপনি যদি এটা প্র্যাকটিস করেন আপনার এর যে সুবিধা অসুবিধা কোন উদ্ভিদের ক্ষেত্রে লাগে কি কাজে লাগে এগুলো কিন্তু আপনারা সহজে মনে রাখতে পারবেন। ইন্ট্রোডাকশন মানে কিন্তু আমরা এমনি জানি যে ইন্ট্রোডাকশন মানে কি, যে একটা ভূমিকা। ভূমিকা মানে হচ্ছে কোনো একটা জায়গায় প্রবেশ। ইন্ট্রোডাকশন মানে কোনো কিছুর শুরু, প্রবেশ। তাহলে ইন্ট্রোডাকশনটা হচ্ছে যখন আমরা কোনো একটা প্লান্ট স্পেসিসকে অথবা কোনো একটা প্রিমিটিভ যে ভ্যারাইটি আছে তাকে যখন তার জায়গা থেকে নতুন একটা জায়গায় নিয়ে আসি তাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাকশন। ধরেন যে আমি আপনাকে বললাম যে ধরেন একটা রাইস, রাইস হচ্ছে আমাদের দেশে কখনোই ছিল না। ঠিক আছে, রাইস মনে করেন যে এটা চায়নাতে হয়। এখন চায়না থেকে আপনি একেবারে আমাদের বাংলাদেশে নিয়ে আসলেন সর্বপ্রথম। তাহলে আপনি এই যে বাংলাদেশের রাইসটার ইন্ট্রোডাকশন শুরু হলো, মানে ইন্ট্রোডাকশন হলো। এখানে হচ্ছে একবারে নতুন একটা এরিয়ায় সে আস্তে আস্তে যে খাপ খাবে এইটাই হচ্ছে তার ইন্ট্রোডাকশন। তাহলে দেখেন টেকিং এ জিনোটাইপ, জিনোটাইপ মানে মনে রাখবেন যে এর হচ্ছে জিনগত যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ জিনগত যে বৈশিষ্ট্য এটা হচ্ছে জিনোটাইপ। আর ফেনোটাইপ, হ্যাঁ ফেনোটাইপ, ফেনোটাইপ মানে হচ্ছে এর বাহ্যিক যে বৈশিষ্ট্য, বাহ্যিক যে বৈশিষ্ট্য মানে খাটো না লম্বা, কালো না সাদা, এইগুলো দেখা যায় হচ্ছে ফেনোটাইপের মাধ্যমে। আর জিনোটাইপ মানে এর জিনগত যে বৈশিষ্ট্যটা আছে, এই যে সে খাটো, খাটো হওয়ার জন্য তার জিনে কি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে তার জিনোটাইপ।
টেকিং এ জিনোটাইপ অর এ গ্রুপ অফ জিনোটাইপ অফ প্লান্টস ইনটু এ নিউ এরিয়া অর এ রিজিয়ন হোয়ার দে আর নট গ্রোন বিফোর। মানে এমন একটা জায়গায় আপনি এটাকে নিয়ে আসবেন যেখানে সে এর আগে কখনো ছিল না, তাহলে এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রসেস অফ ব্রিঙ্গিং এ প্লান্ট ম্যাটেরিয়াল হতে পারে সিড, কাটিং অর হোল প্লান্টস ফ্রম দেয়ার অরিজিনাল প্লেস, মানে নেটিভ যে হ্যাবিটেট ছিল সেখান থেকে নতুন একটা প্লেসে যদি আপনি নিয়ে আসেন তার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। তো প্রথমে বলছিল যে আপনি কোনো একটা জিনোটাইপ নিয়ে আসতে পারেন অথবা বিভিন্ন প্লান্ট ম্যাটেরিয়াল আছে যেমন সিড, কাটিং অথবা পুরো প্লান্টই যদি আপনি নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে আমার প্লান্ট ইন্ট্রোডাকশন। এখন অবজেক্টিভ অফ প্লান্ট ইন্ট্রোডাকশন আমরা কি কারণে এটা হচ্ছে করতে চাচ্ছি। দেখেন, টু ইনক্রিজ দ্য ক্রপ ডাইভার্সিটি ইন এ নিউ রিজিয়ন, নতুন রিজিয়নে ক্রপ ডাইভার্সিটিটা বৃদ্ধি করার জন্য। টু ইমপ্রুভ দ্য ক্রপ কোয়ালিটি অ্যান্ড ইল্ড বাই ইন্ট্রোডিউসিং সুপিরিয়র ভ্যারাইটি, তাহলে সুপিরিয়র ভ্যারাইটি গুলোকে ইন্ট্রোডিউসিং করার মাধ্যমে আমি ক্রপ কোয়ালিটি এবং ইল্ডটাকে ইমপ্রুভ করতে পারি। টু ইন্ট্রোডিউস ডিজিজ অর পেস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস, দেখা যাচ্ছে কি আমি ধান চাষ করছি, আমাদের ধানটা ব্লাস্ট রোগে কোনোভাবেই সে সার্ভাইভ করতে পারছে না, তাহলে আমি নতুন একটা যদি ভ্যারাইটি নিয়ে আসি যে ব্লাস্ট রোগের জন্য সার্ভাইভ করতে পারে, তাহলে সেটা কি আমার এই ইন্ট্রোডাকশনের মাধ্যমে সেটাকে আমি নতুন মানে ব্লাস্ট একটা ভ্যারাইটি যে ব্লাস্ট রেজিস্ট্যান্ট তাকে আমি এখানে নিয়ে এসে যদি সেখানে গ্রো করতে পারি তাহলে সেটা কি ব্লাস্ট রেজিস্ট্যান্ট নতুন একটা ভ্যারাইটি সেখানে তৈরি হবে। পরবর্তীতে সেখান থেকে আমি ব্রিডিং এর মাধ্যমে নতুন কোনো ভ্যারাইটি কিন্তু তৈরি করতে পারবো। লাস্ট পয়েন্ট বলছে টু ইন্ট্রোডিউস প্লান্টস উইথ ইন্ডাস্ট্রিয়াল, অর্নামেন্টাল এন্ড মেডিসিনাল ভ্যালু, তার মানে এই ইন্ডাস্ট্রিয়াল, অর্নামেন্টাল এবং মেডিসিনাল ভ্যালুর কারণে আমরা বিভিন্ন ধরনের নতুন প্লান্ট তার নেটিভ যে হ্যাবিটেট আছে সেখান থেকে একটা নতুন জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে। তাইলে এইখানে একেবারে কি পয়েন্টগুলো মনে রাখবেন, কি পয়েন্টগুলো প্রত্যেকটা, যেমন এই যে অবজেক্টিভ বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে সেখানে সবসময় যে কি পয়েন্টগুলো সেটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। এবার আসে যে টাইপস অফ প্লান্ট ইন্ট্রোডাকশন, এখানে এটা হচ্ছে দুইটা টাইপস, একটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। প্রাইমারিটা হচ্ছে একটা প্লান্ট যে অবস্থায় আছে কোনো রকম পরিবর্তন না করে যে সরাসরি নিয়ে আসে সেটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন, মানে তার যা যা বৈশিষ্ট্য কোনো কিছুকে পরিবর্তন করা যাবে না, তাকে একেবারে যেমন আছে তেমন অবস্থায় ধরে নিয়ে চলে আসবেন, এটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন। আর সেকেন্ডারি ইন্ট্রোডাকশনটা হচ্ছে তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোকে যদি আমি একটু পরিবর্তন করি বা যাচাই বাছাই করি করে তারপরে নিয়ে আসি সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। তাহলে এবার আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। এ প্লান্ট স্পেসিস ইজ ইন্ট্রোডিউসড টু এ নিউ এরিয়া অ্যান্ড ইউজড ডিরেক্টলি উইদাউট এনি চেঞ্জ, তার মানে আমরা একেবারে সরাসরি যদি তাকে নিয়ে আসি কোনো প্রকার পরিবর্তন ছাড়া সেটাকে হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন। যেমন হচ্ছে পটাটো অ্যান্ড টমেটো ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ফ্রম সাউথ আমেরিকা, তাহলে ইন্ডিয়াতে আমি যে পটাটো এবং হচ্ছে টমেটো নিয়ে আসছি এটা একেবারে এই সাউথ আমেরিকাতে যেমন ছিল আমার ইন্ডিয়াতেও ঠিক একই বৈশিষ্ট্যের এই পটাটো এবং হচ্ছে টমেটোটা নিয়ে আসা হয়েছে, এজন্য এটাকে বলেছে প্রাইমারি ইন্ট্রোডাকশন। আর সেকেন্ডারি ইন্ট্রোডাকশন হচ্ছে এ প্লান্ট ইজ ইন্ট্রোডিউসড অ্যান্ড দেন সাবজেক্টেড টু সিলেকশন, হাইব্রিডাইজেশন অ্যান্ড ব্রিডিং, তার মানে তাকে একটু পরিবর্তন করা হচ্ছে, দেখা যাচ্ছে কি সিলেকশন করা হচ্ছে, মানে আমি একটা প্লান্ট ভ্যারাইটি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেখান থেকে আমার অনেকগুলো গাছ হলো, আমি সেখান থেকে ভালো ভালো যে গাছগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করলাম, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমি কিছু বৈশিষ্ট্য কিন্তু অলরেডি হচ্ছে বাদ দিয়ে ফেললাম, কারণ এখান থেকে ভালো ভালো গুলো নিলাম, খারাপগুলো বাদ দিয়ে, এখন খারাপগুলোর ভিতরেই কিন্তু আমার কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে পারে, তাহলে এই যে সিলেকশনের মাধ্যমে আমি কিছু বৈশিষ্ট্য বাদ দিলাম। হাইব্রিডাইজেশন, ব্রিডিং, ঠিক এটা হচ্ছে একই রকম, এর মাধ্যমে যখন আমরা কিছু বৈশিষ্ট্য বাদ দিয়ে এটাকে নতুন ভাবে কোনো জায়গায় নিয়ে আসবো তখন সেটাকে বলবো হচ্ছে সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। যেমন হচ্ছে হুইট ভ্যারাইটিস ইন্ট্রোডিউসড ফ্রম মেক্সিকো ফার্দার ইমপ্রুভ ইন দ্য ইন্ডিয়া ডিউরিং দ্য গ্রিন রিভলিউশন, মানে দেখেন আমরা হুইটটাকে নিয়ে আসছি কোন জায়গা থেকে, মেক্সিকোতে, কিন্তু যখন হচ্ছে ইন্ডিয়াতে এটাকে ইমপ্রুভ করছি তখন তার কিছু হচ্ছে জেনেটিক কিছু পরিবর্তন কিন্তু আমরা করছি, করে আমরা সেটাকে হচ্ছে ব্যবহার করছি, কারণ আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে মেক্সিকোর যে ইনভায়রনমেন্ট এবং ইন্ডিয়া সাবকন্টিনেন্ট যে ইনভায়রনমেন্ট সেটা এক না, তাহলে এই ইনভায়রনমেন্টে তাকে সার্ভাইভ করার জন্য আমরা সেখানে কিছু পরিবর্তন করেছি, এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। তাহলে এর সুবিধাগুলো কি দেখেন, ইনক্রিজ ক্রপ ডাইভার্সিটি, ইন্ট্রোডিউস সুপিরিয়র ট্রেটস, ট্রেটস মানে বলছিলাম কি বৈশিষ্ট্য, যে এই যে ইল্ড, রেজিস্ট্যান্স, এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের নতুন করে এটা আমাদের পরিচয় করে দেওয়া হচ্ছে। প্রোভাইডস নিউ ফুড, ফাইবার অর মেডিসিনাল ক্রপস, আর লিমিটেশনটা দেখেন যে ইন্ট্রোডিউস প্লান্টস মে ক্যারি পেস্ট, তার মানে আপনি যখন অন্য একটা জায়গা থেকে কোনো একটা প্লান্ট নিয়ে আসছেন তখন তার মাধ্যমে আপনার পেস্ট এবং ডিজিজ এইগুলো চলে আসতে পারে। সাম মে বিকাম ইনভেসিভ উইডস, এবং এখানে কিছু হচ্ছে ক্ষতিকর যে উইড গুলো আছে সেগুলোর মাধ্যমে চলে আসতে পারে। তাহলে আমরা দেখি যে প্লান্ট ইন্ট্রোডাকশন ইজ মেইনলি ইউজফুল ফর, কিসের জন্য এটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে প্লান্ট ইন্ট্রোডাকশন
ক্যান বি অফ। আপনারা এই দুইটা প্র্যাকটিস করবেন, আমি এখানে উত্তর বলে দিচ্ছি না, যে না পারেন যেটা পড়ে আসলেন ওইটার মধ্যেই কিন্তু আছে, ঠিক আছে। তো আমরা একটু তারপর একটু এখানে বলে যাই যে প্লান্ট ইন্টারাকশন ইজ মেইনলি ইউজফুল ফর, কিসের জন্য দরকার দেখেন, ইনক্রিজিং জেনেটিক ডাইভার্সিটি, ইনক্রিজিং মিউটেশন, এলিমিনেটিং ডিজিজ আর প্রোডিউসিং দ্য পিওর লাইন। তা বলেন তো কিসের জন্য? এই যে প্রথমে আছে ইনক্রিজিং দ্য জেনেটিক ডাইভার্সিটি। প্লান্ট ইন্ট্রোডাকশন ক্যান বি অফ প্রাইমারি আর সেকেন্ডারি, ডিরেক্ট, ইনডাইরেক্ট, এক্সোটিক অ্যান্ড ইন্ডিজেনিয়াস। এটা তো বোঝা যাচ্ছে যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি। এরপর হচ্ছে প্লান্ট সিলেকশন। এখন দেখেন এই প্লান্ট সিলেকশনটা আমাদের আজকে হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে মানে পড়তে হবে। এই সিলেকশনটা আমার বিভিন্ন ভাবে এই সিলেকশনটা কিন্তু করা হয়ে থাকে, বিভিন্ন প্রসিডিউর আছে। এখন এইগুলোর যে মূল যে ব্যাপারটা এটা আমি আপনাদেরকে বুঝাই দেবো, আর বাকিটা তো এখানে লেখা আছে, আপনারা এখান থেকে হচ্ছে পড়ে নেবেন। তাহলে দেখেন প্লান্ট সিলেকশনটা হচ্ছে বলছে যে ব্রিডিং মেথড যেটা ইনভলভস identification and multiplication of individual genotype from mixed population or from the segregation population following hybridization। দেখেন আমি বিষয়টাকে বুঝাই বলি। যখন হচ্ছে একটা মিক্সড পপুলেশন, ধরেন আপনার একটা জায়গায় 10,000 গাছ আছে, সেই 10,000 প্লান্টের মধ্য থেকে আপনি চোখে দেখে দেখলেন যে এর ভিতরে 500 প্লান্ট দেখতে খুব ভালো, ওই 500 প্লান্টকে আপনি আলাদা করে নিয়ে আসলেন, এনে ওই 500 প্লান্টকে আপনি গ্রো করালেন, গ্রো করার পরে ওই 500 থেকে আবার মনে করেন 10,000 প্লান্ট তৈরি হইলো, সেখান থেকে আপনি আপনার কিছু বাছাই করে নিয়ে আসলেন। তাহলে এরকম ভাবে ধাপে 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 বাছাই করতে করতে সব থেকে ভালো যে ভ্যারাইটিটা আছে সেটাকে হচ্ছে বাছাই করে আনা যায়, এটার নামই হচ্ছে সিলেকশন। তাহলে দেখেন এটা একটা ব্রিডিং মেথড যেটা ইনভলভস আইডেন্টিফিকেশন এন্ড মাল্টিপ্লিকেশন অফ ইন্ডিভিজুয়াল জিনোটাইপস। তার মানে প্রথমে আপনি সেখান থেকে বাছাই করবেন, করে সেটাকে আবার নতুন করে গ্রো করাবেন, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এন্ড ইন্ডিভিজুয়াল জিনোটাইপ ফ্রম মিক্সড পপুলেশন, মিক্সড পপুলেশন থেকে আপনি একেবারে বৈশিষ্ট্যটা আলাদা করে নিয়ে আসবেন, এটার নামই হচ্ছে প্লান্ট সিলেকশন। এটার ক্ষেত্রে টু রিকোয়ারমেন্টস অফ সিলেকশন, দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে পপুলেশন মানে প্লান্ট পপুলেশন লাগবে, এবং ভেরিয়েশন মাস্ট বি হেরিটেবল। হেরিটেবল মানে কি, যে বংশানুক্রমিক, হ্যাঁ বংশানুক্রমিক। তার মানে একটা বৈশিষ্ট্য, যে ধরেন আমার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, আমার বাবার কাছ থেকে সেই বৈশিষ্ট্য পাইছি, সে তার বাবার কাছ থেকে পাইছে, তাহলে এভাবে কি সেটা পর্যায়ক্রমে কিন্তু চলতেই থাকে। তাহলে আপনি যে প্লান্ট ভ্যারাইটি গুলো আইডেন্টিফাই করবেন মানে সিলেক্ট করবেন, সেগুলোর মধ্যে অবশ্যই এই হেরিটেবল বৈশিষ্ট্যটা থাকতে হবে। মানে এরকম না যে 1 বা 2 বছর পরে, 2 জেনারেশন পরে তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে, এরকম হইলে হবে না। সে যুগ যুগ ধরে তার বৈশিষ্ট্যটাকে ধরে রাখছে, এটা হচ্ছে তার হেরিটেবিলিটি। তাহলে আমার এই প্লান্ট সিলেকশন করার জন্য আমার এখানে দরকার হবে কি, একটা ক্রপ পপুলেশনের এবং তাদের ভিতরে যে ভেরিয়েশনটা থাকবে সেটা অবশ্যই হচ্ছে হেরিটেবল হতে হবে। লিমিটেশনটা হচ্ছে কি, সিলেকশন ইজ ইফেক্টিভ ফর হেরিটেবল ডিফারেন্সেস। এটা হচ্ছে কি যে সিলেকশনটা শুধুমাত্র ইফেক্টিভ কখন হবে, যখন এই হেরিটেবল ডিফারেন্স গুলো হবে, মানে যখন কোনো পরিবর্তন থাকবে তখনই আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন 50 জন আছে, 50 জন সবাই একই রকম, তাহলে ওইখান থেকে কি আপনি কাউকে আলাদা করে সিলেক্ট করে আনতে পারবেন? পারবেন না, কারণ সবাই তো একই রকম। কিন্তু এখানে যদি 50 জন যদি 50 রকমের থাকতো, তাহলে ওর ভিতর থেকে আপনি 5 জনকে সিলেক্ট করতে পারতেন, যে এই 5 জন দেখা যাচ্ছে কেউ লম্বা বা খাটো, আপনার যে বৈশিষ্ট্য দরকার হতো আপনি তাকে সেইভাবে সংগ্রহ করে নিয়ে আসতে পারতেন। এই জন্য বলছে যে সিলেকশনটা তখনই করা যাবে যখন সেখানে হেরিটেবল ডিফারেন্সটা থাকবে। সিলেকশন ডাজ নট ক্রিয়েট দ্য নিউ ভেরিয়েশন, কোন নতুন একটা ভ্যারাইটি তৈরি হইলে সেখান থেকে কোনো সিলেক্ট করা যায় না, কারণ কি ওর কিন্তু হেরিটেবিলিটিটা ওইটা হচ্ছে থাকে না, কারণ নতুন যে ভ্যারাইটিটা আসছে ওই ভ্যারাইটির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমরা হুট করে হচ্ছে জানবো না, জন্য এখান থেকে আমরা সিলেকশনও করতে পারবো না। অবজেক্টিভটা হচ্ছে টু আইসোলেট সুপিরিয়র জিনোটাইপস ফ্রম দ্য ডাইভার্স পপুলেশন। তার আমার যে বড় যে পপুলেশন আছে সেইখান থেকে সব থেকে যে সুপিরিয়র মানে সব থেকে যে ভালো যে জিনোটাইপটা আছে সেটাকে আইসোলেট করে নিয়ে আসতে হবে। টু প্রিজার্ভ ডিজায়ারেবল ক্যারেক্টার্স ফর ফিউচার জেনারেশন, এবং পরবর্তী জেনারেশনের জন্য এই ডিজায়ারেবল ক্যারেক্টারটা এটা হচ্ছে আমরা সংগ্রহ করবো এবং পরবর্তীতে এটা আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখেন যে এই সিলেকশনটা হচ্ছে মূলত দুইটা ক্রপের ক্ষেত্রে হয়ে থাকে, একটা হচ্ছে সেলফ পলিনেটেড ক্রপস আর একটা হচ্ছে ক্রস পলিনেটেড ক্রপস। সেলফ পলিনেটেড মানে যাদের হচ্ছে পরাগায়নটা হচ্ছে নিজেদের মধ্যেই হয়ে থাকে, যেমন দেখেন সেলফ পলিনেটেড হইতে পারে আপনার এই যে রাইস, হ্যাঁ রাইস, হুইট, তারপর হচ্ছে পি, টমেটো, হ্যাঁ এইগুলো হচ্ছে সেলফ পলিনেটেড। আর ক্রস পলিনেটেড মধ্যে আমার আছে হচ্ছে মেইজ, তারপরে হচ্ছে আপনার আছে সানফ্লাওয়ার, হ্যাঁ সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার, তারপর হচ্ছে ক্লোভার, ক্লোভার, অনিয়ন, এইগুলো হচ্ছে আমার ক্রস যে
পলিনেটেড ক্রপস, তার উদাহরণ হচ্ছে এটা, এটা হচ্ছে সেলফ পলিনেটেড। এখন দেখেন যে সেলফ পলিনেটেড যে ক্রপ গুলো আছে সেখানে আমরা কোন কোন পদ্ধতিতে সিলেকশন করতে পারি। আচ্ছা, মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন, পেডিগ্রি মেথড, বাল্ক মেথড, সিঙ্গেল সিড ডিসেন্ট, ব্যাক ক্রস মেথড এবং মাল্টিপল ক্রসিং মেথড। আর আমার হচ্ছে ক্রস পলিনেশনের মধ্যেও দেখেন আছে কি মাস সিলেকশন। তো দুইটার ক্ষেত্রেই কি আমার মাস সিলেকশন আছে না? তো মনে রাখবেন যে মাস সিলেকশনটা বেশি গুরুত্বপূর্ণ, মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় হচ্ছে এই ক্রস পলিনেশনের ক্ষেত্রে। যে মাস সিলেকশনটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আমার কখন, সেলফ পলিনেটেড ক্রপস নাকি ক্রস পলিনেটেড ক্রপস। তো মনে রাখবেন যে ক্রস পলিনেটেড ক্রপস এর জন্য সবথেকে হচ্ছে বেশি সুইটেবল হচ্ছে মাস সিলেকশনটা। আর সেলফ পলিনেটেড ক্রপে মাস সিলেকশন করা হয় কিন্তু সেখানে তার সুইটেবিলিটিটা হচ্ছে কম। যদি কোনো প্রশ্ন আসে যে এরকম যে মাস সিলেকশনটা মূলত কোনটার জন্য বেশি সুইটেবল, তাহলে ক্রস পলিনেটেড যে ক্রপ গুলো আছে তাদের জন্য হচ্ছে মাস সিলেকশনটা বেশি সুইটেবল। দেন আছে প্রোজেনি সিলেকশন, 3 নাম্বার আছে লাইন ব্রিডিং, 4 নাম্বার আছে হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্ট, 5 নাম্বার আছে সিনথেটিক ভ্যারাইটি ডেভেলপমেন্ট, 6 নাম্বার আছে রিকারেন্ট সিলেকশন। এই রিকারেন্ট সিলেকশনের মধ্যে আমার আছে সিম্পল রিকারেন্ট সিলেকশন, রেসিপ্রোকাল, রিকারেন্ট সিলেকশন অফ জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটি, রিকারেন্ট সিলেকশন অফ স্পেসিফিক কম্বাইনিং অ্যাবিলিটি। তাহলে এই যে পয়েন্ট গুলো মানে কোন কোন পদ্ধতিতে আমার সিলেকশনটা করা যায়, কোনটা সেলফ পলিনেটেড আর কোনটা ক্রস পলিনেটেড, এটা হচ্ছে মুখস্থ করবেন। এখন আমরা এই যে এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে সিলেকশন প্রসিডিউর গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। প্রথমে আসে হচ্ছে মাস সিলেকশন। দেখেন আমি এখানে আগে একটু আপনাদের বলি, ধরেন এই হচ্ছে একটা ক্রপ ফিল্ড আছে, ঠিক আছে। এইখানে আগের মধ্যে বললাম যে 10,000 ক্রপ আছে। এখানে 10,000 ক্রপের ভিতর থেকে আপনি এখান থেকে 100টা ক্রপ হচ্ছে বাছাই করে নিয়ে আসলেন। এই 100টাকে আপনি কি চোখের দেখ মানে ফিনোটাইপিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই ফিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো দেখে আপনি 100টা ক্রপকে আলাদা করে নিয়ে আসলেন। এই আলাদা ক্রপগুলোর যে বীজ হবে মানে সিড হবে, সেই সিডগুলোকে আপনি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে তাহলে এটা হচ্ছে আমার যে এফ1 মানে এফ1 জেনারেশন, যে প্রথমে এখানে আপনি এই 10,000 পপুলেশন ছিল সেখান থেকে প্রথম পপুলেশন মানে প্রথম জেনারেশনে 100 নিয়ে আসলেন। এবার এই 100 থেকে যে বীজগুলো পেলেন সেগুলোকে আপনি পরবর্তী এফ2 তে আবার এইখানে হচ্ছে গ্রো করাইলেন। তাহলে এখানে আপনার অসংখ্য পপুলেশন তৈরি হইলো। এবার এইখান থেকে আবার আপনি ধরেন 50টা হচ্ছে সিলেক্ট করলেন। তাহলে দেখেন তো প্রথমে 10,000 থেকে 100টাকে আলাদা করছেন, তাহলে এই 100 কি ভালো, এই 100টা ভালোর মধ্যে আবার আপনি কাকে নিয়ে আসলেন, 50টা নিয়ে আসলেন, তাহলে এই 50টা দেখেন তো কি আরো ভালো। এরকম ভাবে হচ্ছে আপনি F3, F4 এরকম ভাবে F6, F7 এরকম ভাবে আপনি সিলেকশন করতে থাকবেন। সিলেকশন করতে করতে F8 এ যে আপনি দেখবেন কি তখন যাকে সিলেক্ট করছেন তার বৈশিষ্ট্যটা অন্য যতগুলো ক্রপ ছিল তার থেকে সব থেকে হচ্ছে কি ভালো হচ্ছে, সেই বৈশিষ্ট্যটা সব থেকে ভালো। তাহলে এটাকে আপনি বাছাই করে পরবর্তীতে যে মানে কাল্টিভেশনের জন্য আপনি এই ক্রপটাকে ব্যবহার করতে পারেন বা এই ভ্যারাইটিটাকে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এটা হচ্ছে মাস সিলেকশন, মানে অনেকগুলো আছে তার মধ্যে থেকে সিলেক্ট করে নিয়ে আসা। তো দেখেন মেথড ইন প্লান্ট ব্রিডিং, এটা হচ্ছে প্লান্ট ব্রিডিং এর একটা মেথড, এবং হোয়ার এ লার্জ নাম্বার অফ ডিজায়ারেবল প্লান্টস আর সিলেক্টেড ফ্রম এ মিক্সড পপুলেশন। দেখেন একটা মিক্সড পপুলেশন থেকে আমার যে ডিজায়ারেবল যে প্লান্টটা আছে সেটাকে হচ্ছে আমি সিলেক্ট করব। দেয়ার সিডস আর বাল্ক মিক্স, এবং সিলেক্ট করার পরে এই যে আমি 100 জন সিলেক্ট করলাম, করার পর ওদের যে সিডটা আছে সেটাকে আবার আমি মিক্সড করব দেন ইউজ টু গ্রো দ্য নেক্সট জেনারেশন, এবং পরবর্তী জেনারেশনের জন্য সেটাকে আবার ব্যবহার করি। যেমন দেখেন যে F1 এ এই যে 100 ক্রপ আমি আলাদা করছিলাম, এদের বীজ নিয়ে আমি F2 থেকে আবার এদেরকে গ্রো করাইছি, F2 থেকে আবার আমি 50টা আলাদা করেছি, এই 50টার যে সিড সেটাকে আবার F3 তে গ্রো করাইছি, F3 থেকে F4, F5, F6 এভাবে F8 পর্যন্ত বা F7 পর্যন্ত যাওয়ার পরে আমি যাদেরকে পাবো তারা একেবারে কি হয়ে যাবে যে বৈশিষ্ট্যগুলো একেবারে সুন্দর থাকবে এবং তারা হচ্ছে অনেকটা ইউনিফর্ম হয়ে যাবে, যে প্ল্যান্টগুলো হবে সবাই বৈশিষ্ট্যগুলো একই রকম থাকবে। তাহলে দেখেন সিলেক্ট অফ দেয়ার ফিনোটাইপ, তাহলে আমি এদেরকে যে সিলেক্ট করছি চোখের দেখে দেখতেছি না, যে চোখ দিয়ে দেখে যে কোনটা দেখতে ভালো, কোনটা লম্বা, কোনটার হচ্ছে ইল্ড ভালো হইছে, এটা আমরা কি ফিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো এখানে দেখছি। ফর মাস সিলেকশন প্রোজেনি টেস্ট নট রিকোয়ার্ড। তাহলে প্রোজেনি টেস্টটা কি? প্রোজেনি টেস্ট হচ্ছে যে সন্তানের বৈশিষ্ট্যগুলো আহ, দেখে মা বাবার বৈশিষ্ট্যটা ধারণা করা, এটার নাম হচ্ছে প্রোজেনি টেস্ট। তাহলে প্রোজেনি টেস্টটা হচ্ছে যে ধরেন যে সন্তান, হ্যাঁ সন্তান কেমন, এই সন্তানকে দেখে তার মা বাবা কেমন ছিল এইটা বোঝা, এটার নাম হচ্ছে কি প্রোজেনি টেস্ট। তো মাস সিলেকশনের ক্ষেত্রে আমার প্রোজেনি টেস্টটা দরকার হয় না, আমরা এটা বিস্তারিত জানবো। তাহলে এখন একটু জানি সহজে প্রোজেনি টেস্টটা হচ্ছে কি, যে সন্তান সন্ততি এদেরকে দেখে তার মা বাবা কেমন ছিল
এইটা বোঝা, তার নামই হচ্ছে প্রোজেনি টেস্ট। এখন এই মাস সিলেকশনটা কোথায় আমরা ব্যবহার করতে পারি? অ্যাপ্লিকেশন হচ্ছে দেখেন ভ্যারাইটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং ভ্যারাইটি পিউরিফিকেশনের ক্ষেত্রে। ভ্যারাইটি পিউরিফিকেশন মানে এই যে 10,000 যে আমার প্রথমে যে ক্রপ গুলো ছিল, এদের কি সবাই কি ইউনিফর্ম ছিল, মানে সবার বৈশিষ্ট্যগুলো কি একরকম ছিল? ছিল না। তাহলে 10,000 থেকে আপনি যখন একেবারে F8 জেনারেশনে যে আপনি যেগুলোকে বাছাই করছেন, তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু সবার একই রকম। তাহলে এর মাধ্যমে আপনি ভ্যারাইটিটাকে কি করছেন? পিউরিফাই করছেন। এর জন্য বলছে ভ্যারাইটি পিউরিফিকেশন এবং ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য মাস সিলেকশনটা হচ্ছে কাজে লাগে। এরপর আছে অ্যাডভান্টেজ অফ মাস সিলেকশন এবং ডিসঅ্যাডভান্টেজ। জাস্ট মূল পয়েন্টগুলো আমরা দেখি যে যেহেতু এটা একটা রিডিউস দ্য টাইম এন্ড কস্ট ফর ডেভেলপিং নিউ ভ্যারাইটি। তার কারণ কি, আপনি হচ্ছে জাস্ট চোখে দেখেই আপনি ওইটাকে আস্তে আস্তে বাছাই করে নিয়ে আসছেন। আপনার এখানে কিন্তু জিনোটাইপে কোনো কিছু করা লাগছে না। এজন্য আপনার হচ্ছে টাইম এবং কস্ট এই দুইটাই হচ্ছে কম পরিমাণ লাগছে। পপুলেশন রিমেইনস জেনেটিক্যালি ডাইভার্স, বেটার অ্যাডাপ্টেবিলিটি টু চেঞ্জিং দ্য এনভায়রনমেন্ট। তার মানে এখানে হচ্ছে কি পপুলেশন কিন্তু ওই যে বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড পপুলেশন আমার এখানে আছে। মেক্স লোকাল ল্যান্ড রেসেস মোর ইউনিফর্ম অ্যান্ড হায়ার ইল্ডিং। যদি আমরা হচ্ছে লোকাল ল্যান্ড রেস থেকে এই সিলেকশনটা করি, তাহলে সেখানে আমরা পাবো কি মোর ইউনিফর্মিটিটা, এটা হচ্ছে আমরা পাবো। জেনেটিক ডাইভার্সিটি হেল্পস টলারেট পেস্ট অ্যান্ড ডিজিজেস, ডিজায়ারেবল ট্রেটস ক্যান বি ইমপ্রুভড উইদিন এ ফিউ জেনারেশন। মানে ফিউ জেনারেশন মানে কি, যে আমরা 6 বা 7 জেনারেশনে যে আমরা এই একটা ভ্যারাইটি কিন্তু পেয়ে যাচ্ছি যেটা আমাদের ডিজায়ারেবল ছিল, তাহলে খুব অল্প কয়েকটা জেনারেশনের মাধ্যমে আমি এটাকে ইমপ্রুভ করতে পারি। এজন্যই এটা বলেছে যে ডিজায়ারেবল ট্রেড ক্যান বি ইমপ্রুভ উইদিন এ ফিউ জেনারেশন। তাহলে এগুলোর সুবিধা অসুবিধা রেখে দেখেন লেজ ইউনিফর্ম। যেহেতু এটা আপনি জাস্ট চোখে দেখেই এইগুলোকে আলাদা করে নিয়ে আসছেন, এই জন্য এখানে ইউনিফর্মিটিটা অন্যান্য সিলেকশনের তুলনায় কম পরিমাণ হয়ে থাকে। যেমন লেস ইউনিফর্ম দেন দ্য পিওর লাইন ভ্যারাইটিস। লিমিটেড ইফেক্টিভনেস, শো জেনেটিক গেইন এবং নট সুইটেবল ফর ট্রেডস উইথ লো হেরিটেবিলিটি। দেখেন যেগুলোতে যে হেরিটেবল মানে বলেছিলাম কি, যে বংশানুগতিক ভাবে পর্যায়ক্রমে বৈশিষ্ট্যগুলো যদি ধরে রাখে তাদেরকে বলা হয় হেরিটেবিলিটি। তাহলে যদি কোনো ক্রপের এই লো হেরিটেবিলিটি হয়, তাহলে সেটা ক্ষেত্রে আপনি এই মাস সিলেকশনটা করতে পারবেন না। এর পরেরটা হচ্ছে যে পিওর লাইন সিলেকশন। পিওর লাইন সিলেকশন বা ইন্ডিভিজুয়াল প্লান্ট সিলেকশন। দেখেন এটা আমি আগে একটু বুঝাই। এটা হচ্ছে মাস সিলেকশনের মতন। এই আপনি ধরেন 10,000 ক্রপ হচ্ছে প্রথমে একটা জায়গায় গ্রো করলেন। এবার 10,000 থেকে কি করছিলাম, F1 জেনারেশনে 100 আলাদা করলেন। ঠিক আছে, 100 আলাদা করছেন। এবার 100 আলাদা করার পর আপনি মাস সিলেকশনে কি করছেন, এই 100-র যে সিডগুলো আছে সেই সিডগুলো আপনি মিক্সড করছিলেন। মিক্সড করে পরবর্তীতে আবার এটাকে গ্রো করাইছেন। কিন্তু এটা ক্ষেত্রে কি করব, এটা ক্ষেত্রে আমি মিক্সড করব না। মিক্সড না করে এই যে 100 যে আলাদা আলাদা সিড আমি সংগ্রহ করেছি, এই 100 সিডকে আলাদাভাবে মনে করেন এই হচ্ছে 1 নাম্বার, এই 1 নাম্বারের সিড আমি আলাদা করে গ্রো করলাম। এই হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বারের সিট আলাদা করে গ্রো করলাম। 3 নাম্বারের সিট আলাদা করে গ্রো করলাম। 4 নাম্বারের সিট আলাদা করে গ্রো করলাম। তার মানে আমরা সিটগুলো একসাথে মিশাবো না, না মিশায় প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গ্রো করে আমি সেখান থেকে আবার বাছাই করব। তাহলে এই যে ধরেন এফ মানে এই 1 নম্বরে যে আপনি ধরেন এখানে 20টা সিট লাগাইলেন, তাহলে 20টা সিট থেকে F3 তে দেখবেন 20টা সিটের মধ্যে আপনি এখান থেকে 2টা বাছাই করলেন। এরপরে যে 2 নাম্বার যে সিট ছিল এখান থেকে আপনি বাছাই করলেন ধরেন 4টা। এরপরে এইগুলোকে আবার পরবর্তীতে F4 আবার ওইভাবে আপনি ওইটাকে হচ্ছে গ্রো করতে থাকবেন। তার মানে মাস সিলেকশনে কি ছিল, যে আপনি ওইটাকে সংগ্রহ করে সব সিটগুলো আবার মিক্সড করে পরবর্তীতে সেখান থেকে বাছাই করে নিয়ে আসছেন। আর পিওর লাইনের ক্ষেত্রে কি হবে, আপনি প্রথমে সেখান থেকে বাছাই করবেন, বাছাই করে নিয়ে আসার পরে প্রত্যেকটা সিটকে আবার আলাদা আলাদা করে গ্রো করবেন। কারণ আমি যদি আপনি 10টা সিট প্রথমে সংগ্রহ করেন, তাহলে 10টা সিটকে আলাদা রাখবেন, যে এই হচ্ছে আমার প্রথম যে সিট, প্রথম সিট থেকে আমার এই এই গাছটা হইলো, দ্বিতীয় সিট থেকে আমার এই গাছটা হলো, তৃতীয় সিট থেকে আমার এই গাছটা হলো, এরকম ভাবে আলাদা আলাদা করবেন। তাহলে এবার প্রথম সিট থেকে যে গাছটা হয়েছে সেখান থেকে বীজ নিয়ে পরবর্তী জেনারেশন আবার লাগাবেন, তারপরে আবার পরবর্তী জেনারেশন লাগাবেন। এইভাবে আপনি 6 থেকে 7 জেনারেশন পর্যন্ত লাগানোর পরে সেটাকে আপনি মানে পিওর করতে পারবেন। তো এটা হচ্ছে পিওর লাইন। তো এটা হচ্ছে মাস সিলেকশনের থেকে এইখানে আমার হচ্ছে এর ইউনিফর্মিটিটা আরো অনেক বেশি ভালো হয়। তাহলে দেখেন এখানে বলছে প্রোজেনি অফ এ সিঙ্গেল হোমোজাইগাস সেলফ পয়েন্টেড প্লান্ট। তাহলে প্রোজেনি মানে কি বলছিলাম, এর যে সন্তানটা কেমন হবে, সিঙ্গেল হোমোজাইগাস মানে একই রকম এবং সেলফ পলিনেটেড হইলে তারা কিন্তু একই রকম হয়। তাহলে যে পিওর লাইনটা আমার কোন প্লান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সেলফ পলিনেটিং যে ক্রপ গুলো আছে তাদের ক্ষেত্রে আমার পিওর লাইনটা ব্যবহার করা হয়। এ লার্জ নাম্বার অফ প্লান্টস আর সিলেক্টেড ফ্রম এ সেলফ পলিনেটেড ক্রপস এন্ড আর হারভেস্টেড ইন্ডিভিজুয়ালি। যেমন দেখেন আপনি যে একটা লার্জ নাম্বার থেকে যখন আপনি বীজগুলো সংগ্রহ করবেন তখন তাদেরকে আলাদা আলাদা ভাবে সংগ্রহ করতে, মানে প্রত্যেকটাকে আপনি আলাদা আলাদা করে রেখে দিবেন, রেখে দিয়ে পরবর্তী জেনারেশনে ওই আলাদা আলাদা করে সেগুলোকে গ্রো করবেন।
সিডস আর শোন ফর সিভারেল সাকসেসিভ জেনারেশন। সাকসেসিভ মানে হচ্ছে পরপর কয়েকটি, যে F1 F2 F3 F4 F5 F6, এগুলো হচ্ছে সাকসেসিভ জেনারেশন টু প্রডিউস জেনেটিক্যালি স্টেবল অ্যান্ড হোমোজাইগাস লাইন। তাহলে আপনি যখন এইগুলোকে ইন্ডিভিজুয়ালি হারভেস্ট করে পরবর্তীতে সাকসেসিভ জেনারেশনে যখন আপনি এগুলোকে গ্রো করবেন, তখন আস্তে আস্তে এর ভিতরে ইউনিফর্মিটিটা আরো বেশি হচ্ছে তৈরি হবে। এর অ্যাপ্লিকেশনটা কোথায় দেখেন, ইমপ্রুভ দ্য লোকাল ভ্যারাইটিস। লোকাল ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে এই পিওর লাইন সিলেকশনটা ব্যবহার করি। ইমপ্রুভমেন্ট অফ ওল্ড পিওর লাইন ভ্যারাইটিস, তাহলে একটা হচ্ছে লোকাল ভ্যারাইটিস, একটা হচ্ছে ওল্ড পিওর লাইন ভ্যারাইটিস এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। সিলেকশন ইন দা সেগ্রিগেশন জেনারেশন। সেগ্রিগেশন জেনারেশন মানে কি? সেগ্রিগেশনটা হচ্ছে দেখেন, যদি আপনাদেরকে আমি একটু বুঝাই, সেগ্রিগেশন জেনারেশন হচ্ছে ধরেন একজন হচ্ছে লম্বা, হ্যাঁ, তার এই লম্বার যে বৈশিষ্ট্য সেই জিনটা হচ্ছে টি, আর একজন মনে করেন খাটো, তার জন্য যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ছোট হাতের টি। এখন এই দুইজনের মধ্যে যদি আপনি ক্রস করান, ক্রস করানোর পরে পরবর্তীতে আমার যেগুলো যে জেনারেশনটা তৈরি হবে তার মধ্যে আমার দেখা যাচ্ছে খাটো তৈরি হয়েছে, আবার হচ্ছে লম্বা তৈরি হয়েছে, খাটো তৈরি হয়েছে আবার কি লম্বা তৈরি হয়েছে। এইটা হচ্ছে কি আমার সেগ্রিগেটিং জেনারেশন। মানে প্রথমে শুধু খাটো আর লম্বা ছিল, এরপর দেখা যাচ্ছে কি কেউ খাটো হয়েছে, কেউ লম্বা হয়েছে, এবং কেউ আবার দেখা যাচ্ছে নতুন কোনো বৈশিষ্ট্য মাঝারি আকৃতির হয়েছে। তাহলে এটা কি আমার যেমন ছিল তার থেকে কিছু পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হয়ে নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, যে মাঝারি আকৃতির একজন তৈরি হয়েছে। তাহলে এইটাই হচ্ছে মূলত সেগ্রিগেটিং জেনারেশন। সেগ্রিগেটিং জেনারেশন মানে আমার যেমন ছিল তার থেকে পরবর্তী জেনারেশন গুলো যদি কোনো কিছু পরিবর্তন হয় সেটাকে বলা হয়েছে সেগ্রিগেটিং জেনারেশন। এর সুবিধাগুলো কি? পিওর লাইনের সুবিধা হচ্ছে দেখেন যে হোমোজাইগাস এন্ড স্টেবল হবে, ইউনিফর্ম পপুলেশন পাওয়া যাবে, এবং ক্যান ডেভেলপ হাই ইল্ডিং কোয়ালিটি এন্ড ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এটা আমরা তৈরি করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে কি, এটা খুবই টাইম কনজিউমিং, যেহেতু আপনার আলাদা আলাদা করে বাছাই করতে হয়, এজন্য এটা হচ্ছে টাইম কনজিউমিং। আর মাস সিলেকশনের ক্ষেত্রে সবগুলোকে আপনি একসাথে বাছাই করে একসাথে পরবর্তীতে গ্রো করছেন, এর জন্য এখানে টাইম এবং কষ্ট হচ্ছে কম। আর এখানে অনলি ইফেক্টিভ ফর সেলফ পলিনেটেড ক্রপ, এবং এইটা শুধুমাত্র সেলফ পলিনেটেড ক্রপের ক্ষেত্রেই এইটা হচ্ছে ব্যবহার করা যাবে। জেনেটিক ভেরিয়েবিলিটি ডিক্রিসেস, এবং এর মাধ্যমে কি হয়, যেহেতু পিওর লাইন মানে আস্তে আস্তে একেবারে পিওর হয়ে যাচ্ছে, এদের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, এজন্য এর জেনেটিক ভেরিয়েবিলিটিটা আস্তে আস্তে হচ্ছে কমে যায়। তাহলে এখানে আমরা এই পিওর লাইন সিলেকশন আর মাস সিলেকশনের পার্থক্য দিয়েছি। আশা করি আপনারা এটা হচ্ছে পড়লে নিজেরাই বুঝতে পারবেন, আমি এটা দেখাচ্ছি না, এই দুইটা আপনারা ডিফারেন্সিয়েট করে একটু করে নেবেন। এবার হচ্ছে পেডিগ্রি মেথড। দেখেন পেডিগ্রি মেথডটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেলফ পলিনেটেড যে ক্রপ গুলো আছে সেই সেলফ পলিনেটেড ক্রপ গুলোর ক্ষেত্রে এই পেডিগ্রি মেথডটা হচ্ছে ব্যবহার করা হয়। তো এতক্ষণ আমরা দেখছিলাম কি এখানে কিন্তু কোনো ধরনের কোনো ক্রসিং, মানে দুইটা প্লান্টের মধ্যে কোনো ক্রসিং বা কোনো কিছু করি নাই, আমরা জাস্ট হচ্ছে দেখে সিলেক্ট করে নিয়ে আসছি। আর পেডিগ্রি মেথডটাকে আমরা দুইটা প্লান্টের মধ্যে কি করব, প্রথমে হচ্ছে ক্রস করব। তার মানে দেখেন আমার হচ্ছে এই এ একটা প্লান্ট এবং বি একটা প্লান্ট, এই দুইটা প্লান্টের মধ্যে আমি ক্রস করলাম। ক্রস করার পরে এখান থেকে আমার নতুন একটা ভ্যারাইটি, মানে নতুন একটা জেনারেশন তৈরি হইলো এ বি। এবার এদেরকে এদেরকে আমরা কি করব, এদেরকে হচ্ছে F1 F2 এইভাবে হচ্ছে পরপর সেগ্রিগেটিং জেনারেশন, মানে এগুলো হচ্ছে আমরা তৈরি করব। এবং এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে রেকর্ড রাখতে হবে। হ্যাঁ, রেকর্ড প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আমার রেকর্ডটা রাখতে হবে। তাহলে দেখেন আমি এই জিনিসটা একবার পড়ি। প্লান্ট ব্রিডিং টেকনিক ইউজ টু ডেভেলপ নিউ সুপিরিয়র ভ্যারাইটি ফ্রম, দেখেন যে ক্রস বিটুইন টু ডিফারেন্ট প্যারেন্ট প্লান্টস। তার মানে এখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন প্লান্টের মধ্যে এখানে হচ্ছে ক্রস করা হয়, ক্রস করা হয়। তাহলে পেডিগ্রি মেথডের যে স্পেসিফিক যে পয়েন্ট সেটা হচ্ছে যে দুইটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন প্লান্টের মধ্যে ক্রস করা হবে। দেন ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেথড ফর সেলফ পলিনেটেড ক্রপস such as wheat, rice, soybean, এগুলো। Then the key feature of this method is meticulous record keeping of the ancestry. Ancestry মানে হচ্ছে যে পরবর্তী যে প্রজন্ম, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ancestry, মানে হচ্ছে ধরেন এই যে সন্তান সন্ততি নাতি পুতি এর হচ্ছে ancestry, মানে উত্তরাধিকার আর কি। তাহলে এই ancestry গুলো হচ্ছে আমার রেকর্ডটা রাখা হয়। তাহলে আমি দেখেন এখানে যদি একটু দেখাই যে এ একটা বৈশিষ্ট্য বি একটা বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমি হচ্ছে ক্রস করে এটা হচ্ছে তৈরি করলাম। এখন এটা আমার কি হইলো, এটা হইলো হচ্ছে F1। এবারে F1টাকে এখানে রেকর্ড গুলো নিব, যে এর কি কি বৈশিষ্ট্য ছিল রেকর্ড নিলাম। নেওয়ার পরে এর থেকে যে সিড গুলো তৈরি হলো সেটাকে আমি F2 তে গ্রো করলাম, F2 তে গ্রো করলাম। F2 তে গ্রো করার পরে সেখান থেকে আমি সিলেক্ট করলাম, প্রথমে ক্রস করে নিলাম, আর পরবর্তীতে ওই যে পিওর লাইনটা আমরা যেভাবে করেছিলাম ওই পিওর লাইনের মাধ্যমে আমরা এটা হচ্ছে সিলেক্ট করলাম। করার পরে F3, এভাবে হচ্ছে F4, এরপর হচ্ছে F5, এইভাবে জাস্ট ওই যে পিওর লাইনে যেভাবে সিলেক্ট করেছি পরবর্তী
জেনারেশনগুলো তো আমরা ঠিক একই রকম ভাবে সিলেক্ট করবো, শুধু পার্থক্য হচ্ছে প্রথমে আমরা দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে আগে ক্রস করে নিব, নেওয়ার পরে ওইখান থেকে আমরা আস্তে আস্তে বাছাই করবো। এটার নাম হচ্ছে পেডিগ্রি মেথড। দেখেন অ্যাপ্লিকেশন অফ পেডিগ্রি মেথড কোথায় ব্যবহার করা হয়, এই বোল্ড করা লাইনগুলো পড়বেন জাস্ট বোঝার জন্য। আমি এখানে আরেকটু বর্ণনা দিয়েছি। একটা হচ্ছে ব্রিডিং ফর পিওর লাইন, এই যে আপনি পিওর লাইন তৈরি করার জন্য আপনার কিন্তু এই পেডিগ্রি মেথডটা ব্যবহার করা হয়। আপনি যে দুইটা বৈশিষ্ট্য লাগবে, ধরেন একটা প্লান্ট আছে যে হচ্ছে ড্রট রেজিস্ট্যান্ট, আরেকটা প্ল্যান্ট আছে যার ইল্ডটা অনেক ভালো হয়, তাহলে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ড্রট রেজিস্ট্যান্ট আর একজন হচ্ছে ইল্ড ভালো। এই দুইটাকে যদি আপনি ক্রস করার পর আমি যে প্ল্যান্টটা পাবো সেটা কি হবে, সে হবে কি ড্রট রেজিস্ট্যান্ট হবে এবং তার ইল্ডটা হচ্ছে ভালো হবে। এখন এটা তো আপনি আর জাস্ট ওই একবার ক্রস করাই কিন্তু সেখান থেকে আপনি ওইটাকে সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন না। এবার এই ক্রস করানোর পরে ওইখান থেকে আপনাকে হচ্ছে সিলেকশন করতে হবে, ওই পিওর লাইন সিলেকশনের মাধ্যমে 7-8টা জেনারেশনের পরবর্তীতে যে সেখান থেকে আপনি যে ভ্যারাইটিটাকে সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার হচ্ছে একেবারে পিওর ভ্যারাইটি হবে এবং সেটা আপনার ড্রট রেজিস্ট্যান্ট প্লাস হচ্ছে আপনার ইলটা অনেক বেশি হবে। তাহলে এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যে ব্রিডার ফর পিওর লাইন এই জন্য ব্যবহার করা হয় ইমপ্রুভিং স্পেসিফিক ট্রেট, মানে স্পেসিফিক যদি কোনো বৈশিষ্ট্য আমরা চাই তাহলে হচ্ছে আমরা এই পেডিগ্রি মেথডটা ব্যবহার করতে পারি। কম্বিনেশন ব্রিডিং মানে ওই যে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যকে আমরা যদি কম্বাইন করতে চাই তাহলে আমার এই পেডিগ্রি মেথড ব্যবহার করতে হবে। আর দেন হচ্ছে ট্রানজেসিক সেগ্রিগেশনটা হচ্ছে কি, যখন আমরা ধরেন দুইজনের ভিতরে ক্রস করাইলাম, যে একটা ছিল কি ড্রট টলারেন্ট আর একটা ছিল ভালো ইল্ড, এই দুইটার মধ্যে ক্রস করানোর পরে দেখছি কি যেটা উৎপন্ন হয়েছে সেটা ওদের থেকে আরো অনেক বেশি ভালো একটা ভ্যারাইটি উৎপন্ন হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন, যে ওর যে পিতামাতা যেমন ছিল তার থেকে আরো অনেক ভালো গুণ সম্পন্ন যে পরবর্তী প্রজন্মটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। অনেক আছে না, অনেকের দেখবেন যে পিতামাতা হচ্ছে মানে তারা হচ্ছে ভালো না, কিন্তু তাদের যে সন্তান হয়েছে সে হচ্ছে খুবই ভালো, লেখাপড়ায় অনেক ভালো। তাহলে এটা হচ্ছে কি যে পিতামাতার থেকে তার সন্তানরা যখন ভালো হয় সেটাকে বলা হচ্ছে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। এর সুবিধা অসুবিধাগুলো কি, সুবিধাগুলো হচ্ছে দেখেন ব্রিডার ক্যান ট্রেস ডিজায়ারেবল ট্রেট, মানে এখানে আপনি আপনার ইচ্ছা মতো বৈশিষ্ট্যগুলো এর মধ্যে ইনভলভ করতে পারেন যেহেতু ক্রসিং করা হচ্ছে। ডিজায়ারেবল প্লান্টস ক্যান বি সিলেক্টেড ইন ইচ জেনারেশন, এবং এই যে প্রত্যেকটা জেনারেশন থেকে আপনার ডিজায়ারেবল প্ল্যান্টটা হচ্ছে সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেবল টু বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ট্রেটস, যেমন হচ্ছে সিড কালার, প্লান্ট হাইট, ডিজিজ রেজিস্ট্যান্ট, এইগুলো হচ্ছে আপনি যদি প্রত্যেকবারই সিলেক্ট করছেন, প্রতিটা জেনারেশনে বারবার সিলেক্ট করছেন, সেহেতু এইগুলোকে আপনি খুব সহজেই আপনি সিলেক্ট মানে এইগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। কন্টিনিউয়াস সিলেকশন হেল্পস টু অবটেইন দ্য পিওর লাইন, যেহেতু আপনি কন্টিনিউয়াস সিলেকশন করছেন না, যে F2 তে একবার সিলেক্ট করছেন, F3 তে, F4 এ, F5 এ, এরকম ভাবে কিন্তু আপনি F8 পর্যন্ত প্রত্যেকটা জেনারেশনে আপনি সিলেক্ট করতে করতে এসে একদম পিওর লাইন তৈরি করতে পারবেন। সেগ্রিগেটিং জেনারেশন প্রোভাইড এ ওয়াইড রেঞ্জ অফ ভেরিয়েবিলিটি। সেগ্রিগেটিং জেনারেশন দেখেন, এবার আমি এখানে যত আসছে কথাটা আরেকবার একটু বুঝাই। আমি বলছিলাম যে একজন হচ্ছে বড়, তার জন্য দায়ী হচ্ছে টি, আর একজন হচ্ছে ছোট, তার বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে ছোট হাতে টি। এখন যদি এরকম বড় হাতের টি থাকে কারোর মধ্যে, তাহলে সে হবে কি বড়, আর কারোর মধ্যে যদি এরকম ছোট হাতের টি থাকে তাহলে সে হবে কি ছোট। এখন কারোর মধ্যে যদি এরকম বড় হাতের একটা টি, ছোট হাতের একটা টি থাকে, তাহলে দেখেন তো সে মূলত বড় হবে, কিন্তু তার মধ্যে বৈশিষ্ট্য দুইটা আছে না, এই যে বড় হওয়ার জন্য যে জিনটা ছিল সেটাও আছে, মানে যে অ্যালিলটা ছিল সেটাও আছে, আবার ছোট হওয়ার জন্য যে ছিল সেও আছে, কিন্তু সে প্রকাশ করছে কি, সে বড় হিসেবে প্রকাশ করছে, কিন্তু এর পরবর্তী প্রজন্ম সে দেখা যাবে কি বড় হয়েছে আবার ছোট হয়েছে। তার মানে বিষয়টা যদি আমি একটু ধরেন বলি, অনেক সময় দেখা যায় কি যে মা বাবা দুইজনই ধরেন গায়ের রং হচ্ছে কালো, তাদের যে সন্তানটা হয়েছে কি ফর্সা। এর কারণটা হচ্ছে দেখা যাচ্ছে কি যে বাবা কালো কিন্তু বাবার ভিতরে সাদার একটা জিন আছে, কিন্তু সেই জিনটা কেমন ছিল না, মানে প্রকট ছিল না। হ্যাঁ, ওই জিনটা হচ্ছে আরেকজনের দ্বারা হচ্ছে ডমিনেন্ট অবস্থায় ছিল। তো পরবর্তী প্রজন্মে দেখা যাচ্ছে কি যে ওই যে সাদা হওয়ার জন্য যে জিনটা, ওই জিনটা কিন্তু হচ্ছে প্রকাশ করতে পারছে, তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে। এজন্য দুইজন কালো হওয়া সত্ত্বেও তাদের সন্তান হয়েছে কি ফর্সা। তাহলে এইটাই হচ্ছে কি যে জেনেটিক সেগ্রিগেশন। তার মানে দেখেন তো দিন মানে প্রথম যে জেনারেশন ছিল তারপর তাদের যে সন্তান যে হয়েছে পরবর্তী জেনারেশনে কিন্তু বৈশিষ্ট্যটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার যে বুঝে ফর্সা তার থেকে যে পরবর্তী প্রজন্ম আসবে তারাও কিন্তু কি হবে ফর্সা হবে। তাহলে এই যে হচ্ছে পরিবর্তনটা, এটাকে বলা হচ্ছে সেগ্রিগেটিং জেনারেশন। তো এটা যেহেতু আমরা দুইটা প্ল্যান্টের মধ্যে ক্রস করাই সেহেতু সেগ্রিগেটিং জেনারেশনটা এটা হচ্ছে আমাদের এখানে তৈরি হয়ে থাকে। ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ এটা টাইম কনজিউমিং, কারণ 8 থেকে 10টা জেনারেশন লাগে এবং প্রতিটা জেনারেশন আপনার আলাদা আলাদা করে সিলেকশন করতে হয়। রিকোয়ার হচ্ছে লার্জ এরিয়া,
আর এটা হচ্ছে ল্যাবোরিয়াস রেকর্ড কিপিং, এটা হচ্ছে রেকর্ড রাখতে এটা খুবই একটা ঝামেলাপূর্ণ, ডিপেন্ডেন্স অন দা ব্রিডার স্কিল এবং লেস অফ জেনেটিক ভেরিয়েশন। দেখেন বাল্ক পপুলেশন মেথডটা হচ্ছে যে F2 and subsequent generation are harvested in bulk to raise the next generation। এটা হচ্ছে যে আমরা প্রথমে যে এর আগে যেটা দেখেন ছিল, এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে পেডিগ্রি মেথডে। পেডিগ্রি মেথডে প্রথমে ক্রসিং করেছিলাম, ক্রসিং করার পরে আমরা পরপর কি করছি, সিলেকশন করছি, একেবারে F8 পর্যন্ত সিলেকশন করে একটা ভ্যারাইটি মানে সিলেক্ট করে নিয়ে আসছি। আর বাল্ক মেথডের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা এই যে এ আর বি এর মধ্যে ক্রসিং করলাম, ক্রসিং করার পরে এর কিছু প্রথম F2 থেকে ধরেন F4 পর্যন্ত জেনারেশন আমরা এখানে নিজেরা কোনো সিলেকশন করব না, একেবারে ন্যাচারাল সিলেকশন, যে ওইখানে ন্যাচারালি যেগুলো ভালো থাকবে আমরা সেইগুলো হচ্ছে এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে পরবর্তী F4 এর পরে যে আমরা F5 F6 F7, হ্যাঁ এইগুলো হচ্ছে আমরা তখন নিজেরা হচ্ছে সিলেকশন করব। এটার নামই হচ্ছে বাল্ক সিলেকশন। তাহলে প্রথমে যে কয়েকটা জেনারেশন পর্যন্ত কোনো ধরনের কোনো সিলেকশন আমরা নিজেরা হচ্ছে করব না, সেটা হচ্ছে ন্যাচারাল ভাবেই যে সিলেকশনটা হবে সেটাই থাকবে, সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে সেজন্য বলা হচ্ছে বাল্ক সিলেকশন। আর এই পরবর্তীতে মানে লাস্টের দিকে বাল্ক সিলেকশনের পরে পরের কিছু জেনারেশনে আমরা হচ্ছে আলাদা করে সিলেক্ট করব। পেডিগ্রি মেথডে যেভাবে আমরা সিলেক্ট করেছিলাম ঠিক একই রকম ভাবে পরবর্তীতে সিলেক্ট করব। প্রথম কয়েকটা জেনারেশনে আমরা কোনো সিলেকশন করব না, পরবর্তীতে যে আমরা সিলেকশন করব এটার নামই হচ্ছে বাল্ক মেথড। তাহলে দেখেন F2 and subsequent generation are harvested in bulk to raise the next generation at the end of bulking period। বাল্কিং পিরিয়ড মানে হচ্ছে যে ধরেন F2 থেকে F4 বা F5 যে পর্যন্তই হোক, এই বাল্কিং পিরিয়ডের পরে ইন্ডিভিজুয়াল প্লান্টস আর সিলেক্টেড এন্ড ইভালুয়েটেড সিমিলার ম্যানার অ্যাজ পেডিগ্রি মেথড। তারপর থেকে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল প্লান্ট গুলোকে সিলেক্ট করব এবং পেডিগ্রি মেথডে আমরা যেমন করছিলাম সিলেক্ট করার পরে ওটা পরবর্তী জেনারেশনে গ্রো করছিলাম, এখানেও ঠিক একই রকম ভাবে পরবর্তী জেনারেশনে গ্রো করে সেখান থেকে আমরা নতুন একটা যে ক্রপ স্পেসিস সেটা আমরা কালেক্ট করে নিয়ে আসবো। এর সুবিধা অসুবিধাটা কি দেখেন, এটা হচ্ছে আমার পেডিগ্রি মেথডটা একেবারে প্রথম থেকে যেহেতু সিলেক্ট করতে হচ্ছিল এবং সেখানে অনেক রেকর্ড রাখতে হচ্ছিল, আর এর কিন্তু এরকম কোনো রেকর্ড রেকর্ড রাখা লাগছে না, কারণ প্রথম দিকে আপনি বাল্কিং পদ্ধতিতেই ওর সিলেকশনটা হচ্ছে, পরবর্তীতে এসে লাস্ট 2-3টা জেনারেশনে তখন আপনি পেডিগ্রি মেথডের মতো হচ্ছে সিলেকশন শুরু করবেন। তাহলে নো নিড টু কিপ পেডিগ্রি রেকর্ড। মূল কথা হচ্ছে রেকর্ডটা রাখা লাগছে না, রিকোয়ার্স লেস ইফোর্ট এবং কস্ট কম্পেয়ার টু দ্য পেডিগ্রি মেথড। পেডিগ্রি মেথডের থেকে আমার হচ্ছে কষ্ট কম হচ্ছে যেহেতু রেকর্ড রাখা রাখছে না। প্লান্ট বেস্ট অ্যাডাপ্ট টু দ্য এনভায়রনমেন্ট সার্ভাইভ ইন দ্য বাল্ক জেনারেশন। তাহলে যে প্রথম যে বাল্কিং জেনারেশন মানে প্রথমে যে 4-5টা জেনারেশনে আমরা কোনো ধরনের কোনো সিলেকশন করছি না, তো সেখানে সিলেকশনটা কিভাবে হচ্ছে, ন্যাচারাল ভাবে, যারা এনভায়রনমেন্টে সার্ভাইভ করে যাচ্ছে আমরা জাস্ট তাদেরকেই নিয়ে নিচ্ছি। সিলেকশন ইজ ডিলেড আনটিল দ্য ল্যাটার জেনারেশন, যেহেতু প্রাকৃতিক ভাবে এই সিলেকশনটা হচ্ছে এর জন্য সিলেকশনটা হচ্ছে একটু দেরি হয়। সুইটেবল ফর কমপ্লেক্স ট্রেড, তাহলে এটা মূলত কাদের জন্য, কমপ্লেক্স ট্রেড মানে যার ভিতরে হচ্ছে আমার কি বিভিন্ন ধরনের 3-4টা বৈশিষ্ট্য থাকে, সেই সকল ক্রপের ক্ষেত্রে আমার এই যে বাল্কিং যে সিলেকশন এটা হচ্ছে সব থেকে বেশি উপযুক্ত। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দেখেন স্লোয়ার প্রোগ্রেস সিন্স সিলেকশন ইজ পোস্টপন্ড আনটিল দ্য ল্যাটার জেনারেশন। তার মানে এই যে আপনি প্রথম থেকে এই যে 5 F5 বা F4 বা F6 পর্যন্ত কিন্তু আপনি কোনো সিলেকশন করছেন না, এটা কিন্তু খুবই স্লোয়ার প্রসেস। আর্লি সুপিরিয়র প্লান্টস মে গেট লস্ট ইন দ্য বাল্ক পপুলেশন। প্রথম দিকে যেহেতু আমি সিলেক্ট করছি না সেহেতু আমার এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের প্লান্ট কিন্তু হারায় যেতে পারে, যেহেতু আমার ন্যাচারাল ভাবে সিলেক্ট হচ্ছে। যদি আপনি নিজেই সিলেক্ট করতেন তাহলে কিন্তু আপনি ভালো ভালোগুলো আনতেন, কিন্তু যেহেতু আপনি নিজে সিলেক্ট করছেন না, এনভায়রনমেন্টে যেগুলো টিকে থাকছে আপনি সেগুলোকে নিচ্ছেন, তাহলে এখান থেকে কিন্তু আমার কোনো গুরুত্বপূর্ণ কোনো ট্রেট হচ্ছে হারায় যেতে পারে। ন্যাচারাল সিলেকশন মে এলিমিনেট ইউজফুল জিনোটাইপ, যে পরেরটাও একই কথা বলছে, লেস ইফেক্টিভ ফর সিম্পলি ইনহেরিটেড ট্রেডস সাথে হচ্ছে সিড কালার ডিজিজ রেজিস্ট্রেশন, এই সকলগুলোর ক্ষেত্রে এটা খুব বেশি হচ্ছে ইফেক্টিভ হবে না, আর রিকোয়ার্স লার্জ পপুলেশন, অনেক বড় পপুলেশনের দরকার হবে। তো এখন দেখেন পেডিগ্রি মেথড এবং বাল্কিং মেথডের মধ্যে আমি এখানে পার্থক্য দিয়েছি, এই পার্থক্যটা পড়লে আশা করি এই দুইটার মধ্যে আরো অনেক বেশি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই পার্থক্যটা ভালো করে পড়ুন। তাহলে আগের যে পিওর লাইন এবং মাস সিলেকশনের মধ্যে পার্থক্য আর পেডিগ্রি এবং বাল্কিং মেথডের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে ব্যাক ক্রস মেথড। দেখেন ব্যাক ক্রস মেথডটা হচ্ছে ব্যাক মানে কি পিছনে কারোর সাথে হচ্ছে ক্রস করতে হবে। তো আমরা এতক্ষণ কি করছি যে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য যে এ আর বি নিয়ে আমার তৈরি করলাম কি এ বি। এরপরে এই যে এ বি থেকে আমার যে সিটগুলো তৈরি হইলো তাদেরকে আমি আস্তে আস্তে F2 F3 F4 এভাবে হচ্ছে আমি সেগুলোকে হচ্ছে গ্রো করানো শুরু করলাম। আর ব্যাক ক্রস মেথডটা হচ্ছে আপনি এ আর বি ক্রস করাইলাম, ঠিক আছে, ক্রস করলাম, ক্রস করার পরে যে নতুন যে জেনারেশনটা তৈরি হলো F1, এই F1 জেনারেশনকে আমি কি করব
আবার ব্যাকে মানে এর যে পিতামাতা ছিল ওই পিতামাতার বৈশিষ্ট্যর সাথে একে আবার হচ্ছে ক্রস করাবো। তাহলে F1 এর সাথে এর যে পিতামাতার যেটা আমার ডিজায়ারেবল বৈশিষ্ট্য সেটার সাথে আমি ক্রস করলাম। তাহলে F1 আর এর মধ্যে ক্রস করার ফলে আমার এখানে ধরেন নতুন আর একটা জেনারেশন তৈরি হলো F2। এই F2 কে আবার আপনি কি করব, ওই যে পিতামাতা ছিল ওই পিতামাতার সাথে আবার আমি ক্রস করাবো। ক্রস করানোর পরে মনে করেন আমার তৈরি হলো হচ্ছে Y, F3 তে তৈরি, এটা ছিল আমার F2, এখানেও ধরেন আমার F3 তে তৈরি হলো কত Y। এই Y কে আবার তার পিতামাতার সাথে ক্রস করাবো। এইরকম ভাবে আমি জেনারেশন 7-8 পর্যন্ত যেটা তৈরি হবে তাকে আবার ব্যাকে মানে তার যে প্রোজেনি মানে যে পিতামাতার সাথে হচ্ছে আমি ক্রস করাতে থাকবো। এটার নামই হচ্ছে ব্যাক ক্রস মেথড। এখন এই ব্যাক ক্রস মেথডটা কখন করা হয়? দেখেন আমার ধরেন একটা ক্রপ আছে যেটা হচ্ছে এ, এর মধ্যে সব ভালো ভালো বৈশিষ্ট্য আছে, শুধু একটা বৈশিষ্ট্য খারাপ আছে, একটা বৈশিষ্ট্য খারাপ আছে, একটা বৈশিষ্ট্য খারাপ আছে, আর সব হচ্ছে ভালো, আর সব হচ্ছে ভালো বৈশিষ্ট্য। তাহলে আমার একটা ক্রপ পাইলাম যার মধ্যে সব বৈশিষ্ট্য ভালো, শুধু একটা খারাপ আছে। এখন আমি চাচ্ছি এই খারাপ বৈশিষ্ট্যটাকে বাদ দিয়ে ওই খারাপের জায়গায় একটা ভালো বৈশিষ্ট্য নিয়ে আসে। তাহলে আমি যে বৈশিষ্ট্যটা আনতে চাচ্ছি সেই বৈশিষ্ট্যটা আমার এই বির মধ্যে আছে। তাহলে বির মধ্যে ওই একটি ভালো বৈশিষ্ট্য আছে, একটি ভালো বৈশিষ্ট্য। এই ভালো বৈশিষ্ট্যটাকে আমি কি করব, এই খারাপ বৈশিষ্ট্যের সাথে হচ্ছে রিপ্লেস করব। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে রিকারেন্ট প্যারেন্ট, মানে যার মধ্যে সব বৈশিষ্ট্যটাই ভালো, একটা বৈশিষ্ট্য হচ্ছে খারাপ, তার নাম হচ্ছে রিকারেন্ট প্যারেন্ট। আর এই যে বির মধ্যে শুধুমাত্র একটা বৈশিষ্ট্যই আমার পছন্দ হয়েছে, বাকিগুলো পছন্দ হয়নি, এটাকে বলা হয় হচ্ছে ডোনার প্যারেন্ট। তাহলে একটা হচ্ছে রিকারেন্ট প্যারেন্ট আর একটা হচ্ছে ডোনার প্যারেন্ট। তাহলে এই দুইজনের মধ্যে আমি কি করাবো, ক্রস করাবো। তাহলে আমি যদি এভাবে করি যে রিকারেন্ট প্যারেন্ট আর এখানে হচ্ছে ডোনার প্যারেন্ট, এই দুইজনের ভিতরে আমি ক্রস করাইলাম। ক্রস করানোর পরে আমার এখানে ধরেন যে নতুন যে জেনারেশন এক্স তৈরি হইলো। এখন এই এক্সটাকে আমি কি করব, আমার ওই যে প্যারেন্ট যে ছিল ওই প্যারেন্টের সাথে আমি আবার হচ্ছে এটাকে ক্রস করাবো। ক্রস করানোর পরে আমার এখান থেকে F2 জেনারেশন তৈরি হবে। এই F2 জেনারেশনকে আবার আমি ওই যে রিকারেন্ট যে প্যারেন্ট ছিল তার সাথে ক্রস করাবো। ঠিক একই রকম ভাবে F3 কে ওই রিকারেন্ট প্যারেন্টের সাথে ক্রস করাবো। এইরকম ভাবে ক্রস করে 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 যে স্পেসিসটাকে আমি সিলেক্ট করব সেটাকে বলা হয়েছে ব্যাক ক্রস মেথড। তাহলে দেখেন তো এখন এই যে ব্যাক ক্রস যে মেথডটা, এই মেথডটা তাহলে আমরা এবার একটু পড়ি। দ্য ব্যাক ক্রস মেথড ইজ এ প্লান্ট ব্রিডিং টেকনিক ইউজ টু ট্রান্সফার এ স্পেসিফিক বা ডিজায়ারেবল জিন। তাহলে ওই যে আমার যে সকল বৈশিষ্ট্য ভালো, একটা বৈশিষ্ট্য খারাপ, ওই খারাপ বৈশিষ্ট্যটার পরিবর্তে একটা ভালো বৈশিষ্ট্যটাকে আমি নিয়ে আসছি, এটা স্পেসিফিক একটা বৈশিষ্ট্য নিয়ে আসছি। সেটা কিসের মাধ্যমে করা যাবে, সেটা হচ্ছে ব্যাক ক্রসের মাধ্যমে করা যাবে। এবং এখানে হচ্ছে ডিজায়ারেবল জিন ফর্ম এ ডোনার প্যারেন্ট ইনটু দ্য রিকারেন্ট প্যারেন্ট। ডোনার প্যারেন্ট থেকে এই রিকারেন্ট প্যারেন্টে আমরা এই স্পেসিফিক বৈশিষ্ট্যটা নিয়ে আসবো, এটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস মেথড। রিকারেন্ট প্যারেন্ট কি, রিকারেন্ট প্যারেন্ট ইজ দ্যাট প্যারেন্ট দ্যাট ইজ ইউজড দ্য repeatedly for crossing because it is an elite variety with all desirable traits except for one missing trait, মানে সব বৈশিষ্ট্যগুলোই ভালো, শুধু একটা বৈশিষ্ট্য হচ্ছে খারাপ। আর ডোনার প্লান্ট হুইচ ক্যারিজ দ্যাট মিসিং ট্রেট, ওই যে বৈশিষ্ট্যটা খারাপ সে খারাপ বৈশিষ্ট্যটা হচ্ছে এই ডোনার প্লান্টের মধ্যে হচ্ছে ভালো আছে। The term backcross refers to the দেখেন repeated crossing of the hybrid progeny back to the recurrent plant। তার মানে এই যে আমি F1 পাইলাম, F1 কে রিকারেন্ট প্লান্টের সাথে ক্রস করাবো, F2 পাইলাম, F2 কে রিকারেন্ট প্লান্টের সাথে ক্রস করাবো। এইভাবে আমার যে স্পেসিসটা আসবে সেটাই হবে কি ব্যাক ক্রস মেথডের মাধ্যমে সিলেকশন। এর সুবিধাগুলো কি দেখেন, সিঙ্গেল জিন ট্রেটের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মেইনটেইন দ্য রিকারেন্ট প্যারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে তার পিতামাতা যেমন ছিল তেমনই এটাকে রাখা যায়। ফাস্টার দেন কনভেনশনাল মেথড এবং হচ্ছে ইউজফুল ফর রিপেয়ারিং অ্যান্ড সুপিরিয়র ভ্যারাইটি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট সুইটেবল ফর পলিজেনিক ট্রেট। পলিজেনিক ট্রেট মানে যেখানে হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্য, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে কাজ করবে না। টাইম কনজিউমিং, টিপিক্যালি 5 to 6 ব্যাক ক্রস জেনারেশন আর নিডেড। তার মানে ওই যে আপনি যে ব্যাক ক্রস করছে এটা F5 থেকে F6 পর্যন্ত করতে হবে, এটা লার্জ পপুলেশন লাগবে এবং হচ্ছে লেবার ইন্টেন্সিভ। পেডিগ্রি এবং যে ব্যাক ক্রস মেথডের মধ্যে পার্থক্য এখানে জাস্ট হচ্ছে বইয়ের কপি আমি এখানে অ্যাড করেছি, আপনারা এটা দেখে হচ্ছে একটু পড়ে নেবেন। জাস্ট এখান থেকে প্রত্যেকটা থেকে মূল যে কথাগুলো, হ্যাঁ মূল কথাগুলো আপনারা হচ্ছে দাগ দিয়ে দিয়ে আপনারা বা মার্ক করে ওইটা হচ্ছে পড়বেন। এরপর আসে প্রোজেনি সিলেকশন। প্রোজেনি সিলেকশন মানে দেখেন আমার এই ফিল্ডের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটা ক্রপ হয়েছে, হ্যাঁ এই ক্রপটা দেখতে হচ্ছে অনেক ভালো, মানে অনেক হেলদি, এর ইল্ড ভালো হয়েছে, সবকিছু অনেক সুন্দর হয়েছে। এখন এই ক্রপের যে বীজটা আপনি নিচ্ছেন সেই বীজ থেকে পরবর্তী প্রজন্মগুলোই যে ভালো হবে এটা কি আপনি শিওর করে বলতে পারবেন? পারবেন না। তার কারণ হচ্ছে এখানে ধরেন যে ক্রপটা হয়েছে সে তার নিউট্রিয়েন্ট, তারপরে তার ফার্টিলিটি সবকিছু অনেক ভালো ছিল, ভালো থাকার কারণে তার ইল্ড এবং তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো অনেক ভালো হয়েছে। কিন্তু
তার সে আসলে মূলত যদি মানে তার যে বৈশিষ্ট্যটা, তার আসলে ভালো কোনো বৈশিষ্ট্য নাই, কিন্তু এনভায়রনমেন্টটা ভালো ছিল বলে সে তার সর্বোচ্চ চেষ্টা করে ভালো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে। কিন্তু এর মানে এই না যে তার মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্যের জিনগুলো মানে আছে, এবং ওর যে বাচ্চা কাচ্চা হবে, মানে ওর যে পরবর্তী প্রজন্ম তারা যে অত বেশি ভালো হবে এটা কিন্তু বোঝা যায় না। এজন্য কি করা হবে, এই যে ভালো যে উদ্ভিদটা ছিল এটাকে আমি সংগ্রহ করে এটাকে আমি কি করব, এটাকে প্রোজেনি টেস্ট করব। প্রোজেনি টেস্ট মানে দেখবো যে এর যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো এর পিতামাতার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবো যে না ঠিক আছে, ওর পিতামাতার মধ্যে ছিল বলেই ওর সন্তানের মধ্যে এই বৈশিষ্ট্যটা আসছে। তাহলে এই এর পরে যেটা তৈরি হবে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এটা হচ্ছে প্রোজেনি সিলেকশন, মানে সন্তানের বৈশিষ্ট্যটা দেখে আমি দেখতেছি যে তার পিতামাতার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তাহলে সন্তানের মধ্যে যদি থাকে আর সেই বৈশিষ্ট্য যদি পিতামাতার মধ্যে থাকে তাহলে বুঝবো কি যে এটা বংশানুক্রমে আস্তে আস্তে পরবর্তী জেনারেশনে যাচ্ছে। তাহলে ওই যে সন্তানের পরে পরবর্তী যে জেনারেশন আসবে তাদেরও কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো এখানে হচ্ছে থাকবে। এটা হচ্ছে প্রোজেনি সিলেকশন। তাহলে দেখেন প্রোজেনি সিলেকশন ইজ এ প্লান্ট ব্রিডিং মেথড হোয়ার এ ব্রিডার সিলেক্টস দ্য ইন্ডিভিজুয়াল প্লান্টস ইউজড বেসড অন দ্য পারফরমেন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দেয়ার অফস্প্রিং। মানে আমরা একটা ইন্ডিভিজুয়াল প্লান্ট হচ্ছে সংগ্রহ করব, তার পারফরমেন্স এবং ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে সেটাকে আমরা কি সংগ্রহ করব, সংগ্রহ করে তার প্রয়োজনীয় টেস্ট করে দেখব যে তার পিতামাতার সাথে এই বৈশিষ্ট্যগুলোর মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে বুঝবো যে এই যে প্লান্ট আমরা মানে এই করছি, যে সিলেক্ট করছি, এর থেকে যে জেনারেশনটা আসবে তারাও এই একই বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাবে। ইট ইজ দ্য ইয়ার টু ইয়ার মেথড ইউজড ইন মেজ, মানে এই প্রয়োজনীয় সিলেকশনটাকে বলা হয় ইয়ার টু রো মেথড, এবং এটা হচ্ছে আমার মেজের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয়। এই ইয়ার টু রো মেথডটা মূলত কি, যে সিলেক্টিং গুড ইয়ার, ইয়ার মানে হচ্ছে যে কপ বা মেজের যে কপ থাকে, প্লান্টিং দেম ইন দ্য সেপারেট রো, আলাদা আলাদা রোতে হচ্ছে এটাকে লাগানো হয়। ইভ্যালুয়েটিং দেয়ার প্রোজেনি, এবার লাগানোর পরে প্রত্যেকটা রোকে চেক করা হয় তার পিতামাতার সাথে যে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। তাহলে ইভ্যালুয়েটিং দেয়ার প্রোজেনি এন্ড কিপিং দ্য বেস্ট রো ফর ফার্দার ব্রিডিং, এটা হচ্ছে প্রোজেনি সিলেকশন। এর সুবিধা অসুবিধাগুলোকে, সুবিধা হচ্ছে মোর রিলায়েবল দেন হচ্ছে ফেনোটাইপিক সিলেকশন। দেখেন এখানে কিন্তু আমার তার পিতামাতার জেনেটিক্স এর সাথে আমরা এটা হচ্ছে টেস্ট করতেছি, প্রোজেনি টেস্ট, যে তার মধ্যে এই জিনটা আছে কিনা। তাহলে ফেনোটাইপিকের থেকে এটা কিন্তু আরো বেশি হচ্ছে রিলায়েবল, এবং হেল্পস আইডেন্টিফাই দ্য ট্রু জেনেটিক পোটেনশিয়াল, এবং ট্রু জেনেটিক পোটেনশিয়াল এটা আইডেন্টিফাই করলে ইউজফুল ফর ইম্প্রুভিং দ্য সেলফ পলিনেটেড ক্রপস। Progeny testing ensure only plants that stable heritable traits are kept, are useful the both quantitative and qualitative traits. ডিমেরিটসটা হচ্ছে যে টাইম কনজিউমিং এবং হচ্ছে প্রলং জেনারেশন ইন্টারভেল, ল্যাক অফ কন্ট্রোল ওভার পলিনেশন। আচ্ছা এরপরে আসি যে রিকারেন্ট সিলেকশন। রিকারেন্ট সিলেকশনটা ছিল মূলত রিপিটেডলি সিলেক্ট অ্যান্ড ইন্টারক্রস সুপিরিয়র ইন্ডিভিজুয়াল ফ্রম এ পপুলেশন টু ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিজায়ারেবল জিন। যেমন আমরা কি করব, যে আমরা প্রত্যেকটা জেনারেশন থেকে সিলেক্ট করব, করে সেটাকে হচ্ছে ইন্টারক্রস করব। ইন্টারক্রস করব কার সাথে, যেখানে আমার ডিজায়ারেবল জিনটা আছে তার সাথে হচ্ছে আমি ইন্টারক্রস করব। প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওটাকে ইন্টারক্রস করব। এটার নামই হচ্ছে রিকারেন্ট সিলেকশন। The main goal is to improve the average performance of the population while maintaining a broad genetic base, ensuring the population remains the adaptable. তো আমার আগেরটা ছিল একটা মাত্র জিনের ক্ষেত্রে আমরা এই যে আগে যে প্রসিডিওরটা আমরা করে আসছি, যে কোনটা ছিল যে প্রোজেনি যে সিলেকশন, সরি প্রোজেনি না, এখানে যেটা ছিল যে ব্যাকক্রস মেথড। ব্যাকক্রস মেথডে আমরা একটা মাত্র জিনের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, আর রিকারেন্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো জিনের ক্ষেত্রে মানে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা রিকারেন্ট সিলেকশনটা করতে পারি। রিকারেন্ট সিলেকশনটা হচ্ছে এ রিপিটেড সাইকেল অফ সিলেক্টিং দ্য বেস্ট প্লান্টস এন্ড রিকম্বিনিং দেম টু গ্রাজুয়ালি ইমপ্রুভ এ পপুলেশন। এই পপুলেশন করার জন্য আমরা গ্রাজুয়ালি হচ্ছে এখানে ইন্টারক্রসটা করাতে থাকবো, করাতে করতে আমার যে পিওর যে ভ্যারাইটিটা মানে পিওর যে প্লান্ট, সে পিওর প্লান্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব। টাইপস অফ রিকারেন্ট সিলেকশনটা টাইপস গুলো কি, যে সিম্পল রিকারেন্ট সিলেকশন, রিকারেন্ট সিলেকশন ফর জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটি। দেখেন সিম্পল মানে যে সিলেক্ট বেসড অন দ্য ফিনোটাইপিক, জাস্ট ফিনোটাইপিক দেখে আমরা যেটাকে সিলেক্ট করব সেটা। দেন হচ্ছে রিকারেন্ট সিলেকশন হচ্ছে এভারেজ পারফরম্যান্স দেখে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে কম্বাইনিং দ্য অ্যাবিলিটি। আর যেটা হচ্ছে স্পেসিফিক কম্বাইনিং অ্যাবিলিটি সেটা হচ্ছে স্পেসিফিক যে ক্রসটা করব সেটা হচ্ছে স্পেসিফিক কম্বাইনিং অ্যাবিলিটি। আর রেসিপ্রোকাল মানে যখন দুইটা পপুলেশনকে আমরা ক্রস করে সেখান থেকে কোনো বৈশিষ্ট্য নিয়ে আসবে সেটা হচ্ছে রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন। এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে মেইনটেইনস দা জেনেটিক ভেরিয়েবিলিটি অফ দা পপুলেশন। এরপর হচ্ছে ক্রস পলিনেটেড ক্রপের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এটা মনে রাখবেন যে এতগুলো ছিল
সেলফ পলিনেটেড ক্রপস, এটা কিন্তু হচ্ছে ক্রস পলিনেটেড ক্রপস এর ক্ষেত্রে মূলত এটা হয়ে থাকে। অ্যালোস গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট টু কমপ্লেক্স স্টেট, এবং এটা হচ্ছে দিন দিন এর হচ্ছে জেনারেশনটা হচ্ছে ইমপ্রুভ হতে থাকবে। এরপর হচ্ছে রিপিটেড সাইকেলস স্টেডলি ইনক্রিজ ডিজায়ারেবল জিন ফ্রিকোয়েন্সি ক্যান বি কম্বাইন্ড উইথ দ্য হাইব্রিড ব্রিডিং প্রোগ্রামস, এবং এটা হচ্ছে যে আমার হাইব্রিড, আমরা যে হাইব্রিড যে তৈরি করি তার জন্য আমার কিন্তু এই যে রিকারেন্ট সিলেকশনের সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা যে হাইব্রিড তৈরি করি এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিকারেন্ট সিলেকশন, কারণ এটা প্রত্যেকটা জেনারেশনে কিন্তু আপনি ডিজায়ারেবল ট্রেটের সাথে ক্রস করছেন, ক্রস করে আমার যে ডিজায়ারেবল যে যেটা দরকার সেটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসছি। এই জন্য রিকারেন্ট হচ্ছে যে কোনো হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে এই রিকারেন্ট সিলেকশনটা সব থেকে গুরুত্বপূর্ণ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ভেরি টাইম কনজিউমিং এবং লেবার ইন্টেন্সিভ, এবং এখানে হচ্ছে কন্ট্রোল পলিনেশন অ্যান্ড কেয়ারফুল রেকর্ড কিপিং। তাহলে আমরা দুইটা এমসিকিউ একটু আপনারা দেখবেন যে এই দুটার উত্তর কি হবে, যে মাস সিলেকশন ইজ ইউজুয়ালি প্র্যাকটিস ইন কোথায়, আর ইন পেডিগ্রি সিলেকশন মেথড দ্য মেজর রিকোয়ারমেন্ট ইজ। আমি উত্তর দুটো বলছি না, আপনারা এর উত্তর দুটো কি হয় আপনারা কমেন্ট করবেন আর কি, ঠিক আছে, ওইখানে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের লাইভ ক্লাস না, এজন্য আসলে সবাইকে মানে অ্যাট্রাক্ট করাটা একটু টাফ হয়ে যায়, তো আপনারা এই দুটোর উত্তর একটু কমেন্ট করেন, আমি ওইখানে রিপ্লাই দিব। এরপর আসছে হাইব্রিডাইজেশন, আমাদের 3 নাম্বার যেটা পয়েন্ট ছিল যে হাইব্রিডাইজেশন, দ্য ম্যাটিং অর ক্রসিং অফ টু প্লান্টস অর লাইনস ডিসিমিলার জিনোটাইপ নোন অ্যাজ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে সরাসরি হচ্ছে ক্রস করা। তাহলে আমার ধরেন এই এ আর হচ্ছে বি, এই এর বৈশিষ্ট্য একরকম, বির বৈশিষ্ট্য হচ্ছে একরকম, এই দুইটার মধ্যে আমি ক্রস করে যে নতুন যে বৈশিষ্ট্যটা তৈরি করছি সেটাকে আমরা বলছি হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে দেখেন ম্যাটিং অর ক্রসিং দ্য টু প্লান্টস অর লাইন অফ ডিসিমিলার জিনোটাইপ, মানে এই দুইটা হচ্ছে বৈশিষ্ট্য কি ভিন্ন ভিন্ন, এই দুইটা ভিন্ন বৈশিষ্ট্যকে ক্রস করে নতুন যে বৈশিষ্ট্য তৈরি করছে তার নামই হচ্ছে হাইব্রিডাইজেশন। অবজেক্টিভটা কি, ক্রিয়েট দ্য জেনেটিক ভেরিয়েশন, ট্রান্সফার অন অর ফিউ কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স, ইউজ হচ্ছে F1 অ্যাজ দ্য হাইব্রিড ভ্যারাইটি। এই যে এইখানে আমার কি F1 জেনারেশন, এই F1 টাই আমার হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি হিসেবে এটা হচ্ছে মূলত কাজ করবে। এবার হচ্ছে টাইপ অফ হাইব্রিডাইজেশন, দেখেন এটা হচ্ছে যে ইন্টার ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন, মানে হচ্ছে যখন আপনার ইন্টার ভ্যারাইটাল মানে কি, যে একই ভ্যারাইটির ভিতরে যখন আমি ক্রস করাচ্ছি সেটার নাম হচ্ছে কি ইন্টার ভ্যারাইটাল, ক্রস বিটুইন টু প্লান্টস অফ ডিফারেন্ট, সরি ইন্টার ভ্যারাইটাল মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা ভ্যারাইটির মধ্যে যখন আমি হচ্ছে ক্রস করাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে যে ইন্টার ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। হ্যাঁ, স্পেসিসটা হচ্ছে একই, যেমন দেখেন আপনার একই স্পেসিস, হ্যাঁ একই স্পেসিস, যেমন হচ্ছে যেমন একই রাইসের ভিন্ন ভিন্ন দুইটা স্পেসিসের মধ্যে যদি আমি ক্রস করাই, অথবা ধরুন হুইট, হ্যাঁ হুইটের দুইটা আলাদা স্পেসিস আমি নিলাম, দুইটা আলাদা স্পেসিসের মধ্যে নিয়ে যদি আমি ক্রস করাই তাহলে সেটা হচ্ছে ইন্টার ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। আর ডিস্টেন্ট হাইব্রিডাইজেশন মানে এখানে দেখেন আলাদা স্পেসিস আলাদা জেনারা এদের মধ্যে যদি কোনো ক্রস করানো হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন, মানে পার্থক্যটা অনেক বেশি, সেটা হচ্ছে ডিস্ট্যান্ট। আর যেখানে পার্থক্যটা কম মানে আলাদা আলাদা দুইটা স্পেসিস খুবই কাছাকাছি তাদেরকে বলা হচ্ছে ইন্টার ভ্যারাইটাল হাইব্রিডেশন, মানে ভ্যারাইটি একই কিন্তু তাদের স্পেসিসটা হচ্ছে আলাদা। ঠিক আছে, আমি এখানে লিখে দিই যে ভ্যারাইটি হচ্ছে সেম, ভ্যারাইটি সেম কিন্তু স্পেসিস হচ্ছে ভিন্ন। হ্যাঁ, এদের মধ্যে যে হাইব্রিডাইজেশনটা করা সেটা হচ্ছে ইন্টার ভ্যারাইটাল, আর ডিস্ট্যান্ট হচ্ছে আমার আলাদা স্পেসিস এবং আলাদা জেনারা এদের মধ্যে যে হাইব্রিডাইজেশনটা করা হবে সেটাকে বলা হচ্ছে ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন। যেমন দেখেন কটনের দুইটা হচ্ছে আলাদা, এখানে হচ্ছে আমার স্পেসিস আছে, এবং হচ্ছে যে এদের দেখেন পুরো আলাদা দুটো জেনারা, হুইট এবং রাই দুটো আলাদা ডিফারেন্ট জেনারা, তাহলে এরাই হচ্ছে আমার ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা মূলত কিভাবে করে দেখেন, প্রথমে হচ্ছে সিলেকশন প্যারেন্টস, আমরা প্রথমে প্যারেন্টসটাকে সিলেক্ট করব যে কোন কোন বৈশিষ্ট্য নিব, সেখান থেকে হচ্ছে ইমাসকুলেশন মানে রিমুভাল অফ অ্যান্থারটাকে আমরা এখান থেকে হচ্ছে বাদ দিব। তারপর হচ্ছে ব্যাগিং, অ্যান্থার বাদ দিয়ে এটাকে ব্যাগিং করে ঢেকে রাখবো, তারপরে আমরা আর্টিফিশিয়াল পলিনেশন সেখানে করবো, আর্টিফিশিয়াল পলিনেশন করবো, সেটাকে আবার পলিনেশন করার পরে আবার তাকে ঢেকে রাখবো, ঢেকে রাখার পরে সেখানে ট্যাগিং এর পরে আমরা হচ্ছে হারভেস্ট করবো F1 সিড, এই F1 সিডটাকে ইভালুয়েশন এবং হচ্ছে সিলেকশন করে আমরা সেখান থেকে হচ্ছে ভ্যারাইটি রিলিজ করব। তাহলে বুঝলাম যে আমার এই যে স্টেপ, যে 8টা স্টেপ, এই 8টা স্টেপ আমরা হচ্ছে পরপর একটু মনে রাখতে হবে যে কোনটার পরে কি, এবং এখানে আমি একটু মনে রাখার জন্য দেখলেন লেখা আছে, আশা করি পড়লে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। ডিফারেন্ট মেথডস অফ ইমাসকুলেশন, এখন দেখেন এই যে আমার এখানে যে ইমাসকুলেশনটা ছিল না, ইমাসকুলেশন মানে কি রিমুভাল অফ অ্যান্থার, এই অ্যান্থারটা রিমুভ করা হচ্ছে অনেকগুলো প্রসিডিউর আছে, একটা হচ্ছে হ্যান্ড ইমাসকুলেশন, ক্লিপিং, সাকশন, হট ওয়াটার, অ্যালকোহল ট্রিটমেন্ট, কোড ট্রিটমেন্ট, জেনেটিক ইমাসকুলেশন। তো এটা দিয়ে হচ্ছে আমার কোন ক্রপের ক্ষেত্রে কোনটা করা হয় এবং এর মাধ্যমে কোন মেথডের মাধ্যমে আমার কিভাবে করা হয় সেটাই হচ্ছে এই ইমাসকুলেশনের মেথডগুলো এখানে দেখালাম। এরপর হচ্ছে মিউটেশন ব্রিডিং, এই মিউটেশন ব্রিডিংটা আমি এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মিউটেশন ব্রিডিংটা
দেখেন মিউটেশনটা হচ্ছে কি যে আমার কোনো ডিজায়ারেবল কোনো বৈশিষ্ট্য আমি পাচ্ছি না, তখন সেখানে বিভিন্ন ধরনের মিউট্যান্ট আছে, যে ধরেন বিভিন্ন, যেমন হচ্ছে আপনার যে তেজস্ক্রিয় যে রশ্মি, দেখা যাচ্ছে যে কিছু গমের চারা লাগানোর পরে বা গমের যে সিডের উপরে আপনি হচ্ছে কিছু তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে অ্যাপ্লাই করার পরে ওই সিডগুলোকে আপনি প্লান্ট মানে গ্রো করানোর পরে দেখা যাবে কি যে ওই ওই গমের যে বৈশিষ্ট্য ছিল ওর ভিতরে যে কোনো একটা দুইটার নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে কি মিউটেশন। মিউটেশন মানে ওর যে জিনোটাইপে একটা চেঞ্জ, এইটার নামই হচ্ছে মিউটেশন। মিউটেশন ইজ এ সাডেন হেরিটেবল চেঞ্জ ইন এ ক্যারেক্টারিস্টিক্স অফ এন অর্গানিজম। তাহলে তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক বলতে তার যে জিনোটাইপে যে সাডেন যে চেঞ্জ, তার নামই হচ্ছে মিউটেশন। এই মিউটেশনের ক্ষেত্রে কতগুলো টার্ম আছে, একটা হচ্ছে কি অ্যালিল। অ্যালিল ইজ এ স্পেসিফিক ভেরিয়েন্ট অফ এ জিন দ্যাট ডিটারমাইন দ্য ট্রেট অর অর্গানিজম। আমি যে বললাম ধরেন একজন হচ্ছে লম্বা, এই লম্বা হওয়ার জন্য তার যে অ্যালিল তার নাম হচ্ছে কি টি। ধরেন একজন হচ্ছে খাটো, তাহলে খাটো হওয়ার জন্য তার যে অ্যালিল সেটা হচ্ছে ছোট হাতের টি, এটা নাম হচ্ছে কি অ্যালিল। লোকাস হচ্ছে এই অ্যালিল গুলো একটা ক্রোমোজোমের যে স্থানটায় থাকে তার নাম হচ্ছে লোকাস। তাই লোকাস হচ্ছে একটা জায়গা, একটা পজিশন ক্রোমোজোমের একটা পজিশন যেখানে এই অ্যালিল গুলো থাকে বা একটা নির্দিষ্ট জিন থাকে। হোমোজাইগাস মানে একই, আমরা তো বললাম যে একই। হেটেরোজাইগাস মানে হচ্ছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। ডোমিনেন্ট মানে দেখেন এই যে লম্বা যদি দুইজনই একসাথে থাকে তাহলে সে হচ্ছে ডোমিনেন্ট। এই টির সাথে ছোট টি থাকে তাহলে সেটা হচ্ছে কি আমার ডোমিনেন্ট। এই দুইজন হচ্ছে কি ডোমিনেন্ট। যেখানে আমার বড় হাতের টি থাকবে এটা হচ্ছে তার এক্সপ্রেস করবে, যেখানে ডোমিনেন্ট এলিলটা থাকবে সেটাই হচ্ছে সে এক্সপ্রেস করবে। এক্সপ্রেস ইভেন অনলি ওয়ান কপি ইজ প্রেজেন্ট। এই যে টি, বড় হাতের টি থাকলেই এই বৈশিষ্ট্য প্রকাশ করবে। আর যখন ছোট হাতের দুইটা থাকবে এটা হচ্ছে কি রিসেসিভ, এই দুইটা যখন একসাথে থাকবে তখন সে শুধুমাত্র খাটো এই বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশ করবে। তাহলে একটা হচ্ছে ডোমিনেন্ট যেটার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর রিসেসিভ হচ্ছে যে বৈশিষ্ট্যটা হচ্ছে ডোমিনেন্টের কারণে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটা হচ্ছে রিসেসিভ। এখন এখানে দেখেন স্পন্টেনিয়াস মিউটেশন আর একটা আছে ইনডিউসড মিউটেশন। এই ইনডিউসড মিউটেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। স্পন্টেনিয়াস মিউটেশন হচ্ছে প্রাকৃতিক ভাবে যে মিউটেশনটা হয় সেটা হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশন, আর ইনডিউসড মিউটেশন হচ্ছে আর্টিফিশিয়ালি যে যে মিউটেশনটা করা হয়। যেমন আমি বললাম যে হুইটের যে সিডের উপরে যদি হচ্ছে আমরা কোনো তেজস্ক্রিয় রশ্মি নিক্ষেপ করি তাহলে ওইটা হচ্ছে ইনডিউসড মিউটেশন, মানে জোর করে আমি মিউটেশন করলাম, এটা হচ্ছে ইনডিউসড। আর স্পন্টেনিয়াস মানে প্রাকৃতিক ভাবে যে মিউটেশন গুলো হয়ে থাকে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশন। এবং স্পন্টেনিয়াস মিউটেশনটা হয় কি স্লো, আর ইনডিউসড মিউটেশনটা কিন্তু ভেরি ফাস্ট। এখন দেখেন এখানে আমি দিয়েছি যে মিউটেশন আসলে অনেকগুলো ভাগ আছে, তো এইগুলো করতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যেত। তো এই কারণে আমি এইটার হচ্ছে দেখেন কিছু হচ্ছে মার্ক করে দিয়েছি, এগুলো আপনারা একটু পড়বেন, জাস্ট কয় ভাগে ভাগ করা যায় এইটুকু একটু জানলে হচ্ছে। যেমন দেখেন বেসড অন ডোমিনেন্স রিলেশনশিপ, এর উপরে ভিত্তি করে এটাকে 4 ভাগে ভাগ করা যায়: ডোমিনেন্ট মিউটেশন, রিসেসিভ মিউটেশন, পার্শিয়াল মিউটেশন এবং কোডোমিনেন্ট মিউটেশন। তাহলে এই ভাগগুলো জাস্ট আপনারা একটু মনে রাখবেন। এরপর আসছে মিউটোজেন। মিউটোজেনটা কি? দ্য ভেরিয়াস ফিজিওলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্টস হুইচ কজ মিউটেশন। তার মানে যে আমরা যে সকল জিনিসগুলো ব্যবহার করে কোনো কিছুর মিউটেশন ঘটায় তাকে বলা হচ্ছে কি মিউটোজেন। মিউটোজেন দুই রকম, একটা হচ্ছে ফিজিক্যাল মিউটোজেন আর একটা হচ্ছে কেমিক্যাল মিউটোজেন। এখন এই ফিজিক্যাল মিউটোজেনটা হচ্ছে মূলত দেখেন যে ভেজিটেটিভ প্রোপাগেটেড ক্রপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর কেমিক্যালটা হচ্ছে সিড প্রোপাগেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ফিজিক্যাল মিউটোজেন গুলো কি হইতে পারে? এক্স রে, ইউভি রে, তারপর হচ্ছে হট বা কোল্ড টেম্পারেচার। আর কেমিক্যাল মিউটেশন গুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যেমন নাইট্রাস অ্যাসিড, কার্সিনোজেন, ফেনল, এগুলো হচ্ছে আমার কেমিক্যাল মিউটেশন। আর মনে রাখবেন যে ফিজিক্যাল যে মিউটেশন এটা হচ্ছে কিন্তু সেফ, আর কেমিক্যালটা হচ্ছে আনসেফ। এই হচ্ছে আমাদের মিউটেশন, মানে আমাদের যে প্রথম যে অংশটুকু ছিল আমাদের ক্রপ ইমপ্রুভমেন্টের, সেইগুলো হচ্ছে আমি এখানে ব্যাখ্যা করলাম। এখন দেখেন এখানে আমরা সিলেকশনের যে বিভিন্ন প্রসিডিউর গুলো পড়েছি, এখানে আমি কিন্তু একটু বাংলায় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আপনাদের যদি পিডিএফ দরকার হয় তো এইগুলোর বাংলা লেখা আমার মানে আমি লিখে রেখেছি বাংলাতে, ওই পিডিএফটাও আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব। আপনারা পিডিএফটা যদি একবার পড়েন তাহলে প্রসিডিউর গুলো আর একটু ভালো করে আশা করি হচ্ছে বুঝতে পারবেন। এরপরে এসেছে সিড সার্টিফিকেশন। সিড সার্টিফিকেশনটা হচ্ছে যে আমরা এই যে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে সেখান থেকে সিড তৈরি করলাম, করার পরে এই সিডটাকে আমরা কিভাবে বাজারে সার্টিফাই করতে পারি, সার্টিফাইড সিড হিসেবে দিতে পারি। তো সিড সার্টিফিকেশন একটা এজেন্সি আছে, তার মাধ্যমে এগুলো করা হয়। বিভিন্ন চেইন অফ কমান্ড আছে, তার মাধ্যমে একটা ধাপে ধাপে এই সিড সার্টিফিকেশনটা করা হয়। তো দেখেন ইট ইজ দ্য অফিসিয়াল রিকগনিশন দ্যাট এ সিড লট meets certain standard of genetic purity, physical purity and germination and quality। তাহলে যখন একটা সিডের জেনেটিক পিউরিটি, ফিজিক্যাল পিউরিটি এবং জার্মিনেশন কোয়ালিটি এই সবগুলো যখন ক্রাইটেরিয়া ফুলফিল করবে তখন সেই সিডটাকে সার্টিফাই করার জন্য হচ্ছে পাঠানো হবে।
এবং এই সিড সার্টিফিকেশন এজেন্সিগুলো এই বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে। ইট এনশিওর দ্যাট ফার্মার গেট হাই কোয়ালিটি সিড অফ দ্য ডিজিয়ার ভ্যারাইটি, যাতে ফার্মারটা হচ্ছে হাই কোয়ালিটি সিডগুলো পেয়ে থাকে। অবজেক্টিভ অফ সিড সার্টিফিকেশন সেটা হচ্ছে এনশিওর জেনেটিক পিউরিটি, মেইনটেইন দ্য হাই জার্মিনেশন পার্সেন্টেজ, control disease and pest, increase the crop productivity, promote high quality and seed production in the seed industry. এখন দেখেন ক্লাসিফিকেশন অফ সিড, সিডটাকে চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্রিডার সিড, একটা হচ্ছে ফাউন্ডেশন সিড, একটা হচ্ছে রেজিস্টার্ড সিড, একটা হচ্ছে সার্টিফাইড সিড। এই চারটা ভাগে ভাগ করা যায়। এদের এই বৈশিষ্ট্যগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষাতে এখান থেকে একটা দুইটা প্রশ্ন কিন্তু আসবে। হ্যাঁ, তো দেখেন ব্রিডার সিডটা হচ্ছে কি, the breeder seed is produced under the direct supervision of the plant breeder, মানে যারা প্লান্ট ব্রিডার তারাই সরাসরি এই সিডগুলো হচ্ছে তৈরি করে, সেটা হচ্ছে ব্রিডার সিড। ব্রিডার সিডগুলো এটা খুবই স্মল পরিমাণে থাকে, মানে স্মল কোয়ান্টিটিস থাকে। মাল্টিপ্লিকেশন ইজ আন্ডার দ্য কন্ট্রোল অ্যান্ড প্লান্ট ব্রিডার্স। তাহলে এখানে দেখলাম যে আমাদের ব্রিডার সিড এটা খুবই হচ্ছে স্মল কোয়ান্টিটিতে থাকে। মাল্টিপ্লিকেশন ইজ আন্ডার দ্য কন্ট্রোল অর প্লান্ট ব্রিডার, এটা খুবই কন্ট্রোল অবস্থায় থাকে। নেভার অ্যাভেলেবল ফর দ্য সেল অ্যান্ড ইউজ বাই দ্য ক্রপ গ্রোয়ার্স। এবং এখানে মনে রাখবেন এখানে একটা ট্যাগ দেওয়া থাকে, সেই ট্যাগটা হচ্ছে কি গ্রিন ট্যাগ। তাইলে আমার যে ব্রিডার সিড সেখানে থাকে হচ্ছে গ্রিন ট্যাগ। ফাউন্ডেশন সিড, ফাউন্ডেশন সিডটা হচ্ছে ব্রিডারের পরে যে সিডটা আসে সেটা হচ্ছে ফাউন্ডেশন সিড। যে ফাউন্ডেশন সিড ইজ দ্য প্রোজেনি অফ দ্য ব্রিডার সিড। এই ব্রিডারের পরে যে সিডটা আসে সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন সিড। এই ফাউন্ডেশন সিডটাও এটা কিন্তু হচ্ছে একবারে মানে বাজারে বিক্রি করা হয় না। এই ফাউন্ডেশন সিডটা মূলত হচ্ছে সিড মাল্টিপ্লিকেশন অফ ফার্ম, মানে বিভিন্ন ধরনের কন্ট্রোল যে ফার্মগুলো আছে সেখানে পাঠানো হয়, সেখানে জাস্ট এটাকে টেস্ট করা হয় যে আসলে ফাউন্ডেশন সিড থেকে মানে ব্রিডার যেমন বৈশিষ্ট্যগুলো পেয়েছিল সেই একই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় কিনা। এবং এখানে হচ্ছে হোয়াইট কালারের একটা ট্যাগ দেওয়া থাকে। দেন আছে রেজিস্টার্ড সিড। এই রেজিস্টার্ড সিডটা হচ্ছে দেখেন রেজিস্টার্ড সিড ইজ দ্য প্রোজেনি অফ দ্য ব্রিডার অর ফাউন্ডেশন সিড। এই ব্রিডার এবং ফাউন্ডেশন সিডের পরবর্তী যে সিডটা পাওয়া যায় সেটা হচ্ছে রেজিস্টার্ড সিড। এটা হচ্ছে নন কমার্শিয়াল সিড ক্লাস, মানে বাজারে যাওয়ার ঠিক আগের মুহূর্তে যে সিডটা পাই আমরা সেটা হচ্ছে কি রেজিস্টার্ড সিড। এই রেজিস্টার্ড সিডটা হচ্ছে আরেকবার চেক করে দেখা হয় যে সকল বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা, এবং এখানে হচ্ছে ইয়েলো ট্যাগ ব্যবহার করা হয়, ইয়েলো ট্যাগ। আর এট লাস্ট হচ্ছে সার্টিফাইড সিড। যখন এই তিনটা ধাপ অতিক্রম করে আসে তারপরে হচ্ছে এই সার্টিফাইড সিডটা এটা হচ্ছে বাজারে সেল করার জন্য দেওয়া হয়। দেখেন অ্যাভেলেবেল ইন লার্জ কোয়ান্টিটিস, এবং এটাকে লেভেল থাকে হচ্ছে একটা ব্লু ট্যাগ। তাহলে কোনটাতে কোন ট্যাগ থাকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন। এবং কোন সিডের পরে ব্রিডার, ব্রিডার পরে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের পরে রেজিস্টার্ড সিড, আর এট লাস্ট হচ্ছে সার্টিফাইড সিড। এরপরে হচ্ছে ভ্যারাইটি রিলিজ স্টেপ। আমরা যখন কোনো একটা ভ্যারাইটি হচ্ছে রিলিজ করি তখন কি করা হয়, প্রথমে হচ্ছে অ্যাডভান্স ফিল্ড ট্রায়াল। যখন এই যে আপনি ধরেন এই যে সিলেকশন সবকিছু করলেন, করার পরে একটা ভ্যারাইটি মনে হলো যে এটা ভালো একটা ভ্যারাইটি, এটা আপনি ফার্মারের কাছে দিতে চান, তো তখন আপনাকে কি করতে হবে, এটাকে বিভিন্ন ধরনের ফিল্ড ট্রায়াল দিতে হবে। ফিল্ড ট্রায়ালের জন্য দেখেন প্রথমে প্রাইমারি ইল ট্রায়াল, খুবই সংক্ষিপ্ত একটা জায়গায় মানে স্মল একটা জায়গায় এটা হচ্ছে ট্রায়াল দেওয়া হয়। ট্রায়াল দেওয়ার পরে এইখান থেকে যে সিটগুলো আসে সেগুলো পরে কম্পারেটিভ ইল্ড ট্রায়াল দেওয়া হয়। মানে হচ্ছে যে যে প্ল্যান্টটা আমার এক্সিস্টিং আছে আর আমার নতুন যেটা তৈরি হইলে এই দুইটার ভিতরে কম্পেয়ার করা হয় যে কোনটার ইল্ড ভালো, কোনটার খারাপ, কোনটার কোন বৈশিষ্ট্য বেশি, কোনটার কোন কম আছে। দেন হচ্ছে মাল্টি লোকেশন ট্রায়াল। এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় মানে ধরেন বিভিন্ন স্থানে এটা হচ্ছে ট্রায়াল দেওয়া হয় যে বিভিন্ন স্থানে এর পারফরমেন্সটা কেমন হয়। তো এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্ড ট্রায়াল। অ্যাডভান্স ফিল্ড ট্রায়ালের পরে অফিসিয়াল রেজিস্ট্রেশন এন্ড টেস্টিং। তাহলে অ্যাডভান্স ফিল্ড ট্রায়াল দিয়ে বরং সবকিছু হচ্ছে ওকে আছে, তখন এটা হচ্ছে অফিসে পাঠানো হবে, তারা হচ্ছে কিছু টেস্টিং করবে। সেটা হচ্ছে কি টেস্টিং করবে, ডিস্টিংনেস, ইউনিফর্মিটি এন্ড স্টেবিলিটি, মানে ডাস টেস্টিং। ডাস টেস্টিং, ডিস্টিংনেস, ইউনিফর্মিটি এন্ড হচ্ছে স্টেবিলিটি। তাহলে এই অফিসিয়াল রেজিস্ট্রেশন এন্ড টেস্টিং এর ক্ষেত্রে আমার এই ডাস টেস্টিং করতে হবে, তারপরে ভিসিইউ টেস্টিং। ভিসিইউ টেস্টিং মানে ভ্যালু অফ কাল্টিভেশন এন্ড ইউজ, এই দুটো টেস্টিং হচ্ছে অফিসিয়ালি করবে। এরপরে হচ্ছে ভ্যারাইটি রিলিজ কমিটি অ্যাপ্রুভাল। এই সবকিছু ওকে হওয়ার পরে ভ্যারাইটি রিলিজ কমিটি এটা হচ্ছে অ্যাপ্রুভাল দেবে। এন্ড লাস্ট হচ্ছে নোটিফিকেশন এন্ড সার্টিফিকেশন, মানে এই সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে সেটা নোটিফাই করবে, এন্ড দেন হচ্ছে এটা সার্টিফাই করার পরে সেটা তখন হচ্ছে ভ্যারাইটিটা রিলিজ হবে। তো এখানে দুটো অবজেক্টিভ দিয়েছি, আপনারা এই দুটোর উত্তরে এটা কি হয় এটা হচ্ছে আপনারা জানাই দিয়েন। দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য সিড সার্টিফিকেশন, এর মূল উদ্দেশ্য কি, আর কালার ট্যাগ অফ দ্য সার্টিফাইড সিড। হ্যাঁ, সার্টিফাইড সিডের কালার ট্যাগটা কি হবে। তো এখানে শেষ করছি। আজকের ক্লাসটা অন্যদিনের থেকে একটু কঠিন লাগতে পারে, যেহেতু দেখেন এই যে প্লান্ট ব্রিডিং বা জেনেটিক্স এর যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আপনি দেখেন যে পুরো একটা টার্মে এই বিষয়গুলো পড়েছিলেন। তো সেটা আপনাকে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে যখন পড়াইতে হচ্ছে তখন কিন্তু অত বিস্তারিত আমি পড়াইতে পারছি না। তো এজন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা যে সিলেকশন প্রসিডিউর আছে যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলোর একটা পিডিএফ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি এই স্লাইডে যে টপিকসগুলো অ্যাড করেছি আপনারা অ্যাটলিস্ট এই টপিকসগুলো একটু ভালো করে পড়বেন এবং পারলে এই টপিকসগুলোর একটু বিস্তারিত হচ্ছে পড়বেন। আশা করি
যে এইগুলো যদি এক টেস্ট করতে পারেন তো এখান থেকে আপনার অনেক কিছুই সরাসরি হচ্ছে আপনারা কমন পাবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা আপনারা জানাবেন।